ঘাট দিয়ে করব, পদ্মা সেতুটা কি আমরা মুন্সিগঞ্জ দিয়ে করব, না পদ্মা সেতুটা আমরা পাটুরিয়া ঘাট দিয়ে করব, কোন জায়গাটা দিয়ে করব। সো সেই সব জায়গার উপরে বিভিন্ন ধরনের অ্যাসেসমেন্ট করা হয়েছে। যে এই কাজটা করছে কি, যেহেতু আমাদের এখানে নিজস্ব কোনো এক্সপার্টিস ছিল না, হয়তো বাইরে থেকে কোনো একজন কনসালটেন্ট এসে আমাদেরকে এই কাজে হেল্প করেছে। সো তিনি কি করেছেন, প্রজেক্ট হয়তো শুরু হয়নি, কিন্তু প্রজেক্ট শুরুর আগে তাকে দিয়ে আমরা অ্যাসেসমেন্ট করিয়েছি। হয়তো যখন জায়গাটা সাইট সিলেক্ট করা হয়েছে, সাইট সিলেক্ট করার পর হয়তো একজন ইঞ্জিনিয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনি একটা ব্রিজের ডিজাইন করেন। ওকে, দ্যাটস ফাইন। তার মানে দেখেন, যে ব্রিজের ডিজাইন করছে সেও যেমন স্টেক হোল্ডার, যে ব্রিজের কাজ করছে সেও স্টেক হোল্ডার, ব্রিজে যে মালামাল সাপ্লাই দিচ্ছে সেও স্টেক হোল্ডার। পাশাপাশি এরা সবাই হচ্ছে ইন্টারনাল স্টেক হোল্ডার। কিভাবে? কারণ প্রজেক্টের সাথে সরাসরি ইনভলভ। এক্সটার্নাল স্টেক হোল্ডার হলো, ধরেন আমরা যদি একটা জিনিস চিন্তা করি যে আপনি যে এরিয়াতে পদ্মা ব্রিজটা করেছেন, সেই পদ্মা ব্রিজের উপর যে রাস্তা দিয়ে যাবে, সেই রাস্তায় আগে অনেক মানুষ থাকতো, তাদের ধান ক্ষেত ছিল, এখানে তাদের বাড়ি ঘর ছিল, হয়তো কোথাও না কোথাও বাজার ছিল। তো এইসব ধান ক্ষেত, বাজার অথবা মানুষের যে বাসা বাড়ি ছিল, তারা কিন্তু প্রজেক্টের সাথে কোনোভাবে ডাইরেক্টলি সম্পৃক্ত না, কিন্তু তারা এই প্রজেক্টের কারণে ইম্প্যাক্ট হয়েছে। তাদের হয়তো বাসা বাড়ি এখান থেকে সরিয়ে নিতে হয়েছে, অথবা তাদের হয়তো হয়তো 3 পুরুষ 4 পুরুষের ভিটে বাড়ি থেকে বাদ দিয়ে হয়তো এখান থেকে অন্য জায়গায় শিপমেন্ট করতে হয়েছে। সো এই কারণে কিন্তু তারা সরাসরি ইম্প্যাক্টেড। আবার আরেকটা কি ইম্প্যাক্টেড দেখেন, যেমন দেখেন আপনি পদ্মা ব্রিজ করছেন, পদ্মা ব্রিজ করার কারণে আপনার ওইখান থেকে প্রচুর গাছ কাটতে হয়েছে। যখন আমরা অনেক প্রচুর গাছ কেটেছি, গাছ কাটার কারণে দেখা গেল ওই জায়গাটাতে পরিবেশের একটা ভারসাম্য নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তো এইখানে এটার কারণে দেখা গেল যে আপনার পরিবেশবাদীরাও কিন্তু দেখা গেল যে আপনাদের উপর, যারা ব্রিজ করেছে তাদের উপর হয়তো একটা কথা বলেছে যে এদিক দিয়ে পদ্মা সেতু করলে তো আমার এখানে বৃক্ষ নষ্ট হচ্ছে, অথবা বিভিন্ন উদ্ভিদ নষ্ট হচ্ছে, আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে। সেই জিনিসগুলোর কারণে কিন্তু পরিবেশবাদীরাও তখন স্টেক হোল্ডার হয়ে গেল। আবার দেখেন, বিদেশ থেকে হয়তো অনেকে আসছে এখানে। এখন যতক্ষণ পর্যন্ত প্রজেক্ট ছিল, প্রজেক্ট রিলেটেড কিন্তু অনেক কাজ ছিল, তো ওই প্রজেক্টের প্রত্যেকটা কাজে যারা ইনভলভ ছিল প্রত্যেকেই স্টেক হোল্ডার। এই প্রজেক্টের দ্বারা যারা যারা ইম্প্যাক্ট হয়েছে তারাও স্টেক হোল্ডার। সো প্রজেক্টটা দেখেন ইন্টারেস্টিং পার্ট, এখন যারা কাজ করতেছে অথবা এখন যারা প্রজেক্টের দ্বারা ইম্প্যাক্টেড তারা কি স্টেক হোল্ডার এখন? কারণ প্রজেক্ট যখন ক্লোজ হয়ে যাবে তখন অপারেশনে চলে যাবে, তখন কিন্তু তারা আর প্রজেক্টের স্টেক হোল্ডার না। সো ইন দ্যাট কেস প্রজেক্ট শুরু থেকে শেষ পর্যন্ত যারা যারা ইম্প্যাক্টেড হয় তাদেরকে আমরা প্রজেক্ট স্টেক হোল্ডার বলে থাকি। সো এইখানে আমরা যদি সিম্পলি হিসাব করি যে একটা প্রজেক্টের মধ্যে বিভিন্ন ধরনের মানুষ থাকে, যেমন আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম যে একটা প্রজেক্ট যখন আমরা করব, প্রজেক্টের জন্য দেখেন অনেক সময় আমরা দেখেছি যে আমাদের পদ্মা ব্রিজের জন্য ওয়ার্ল্ড ব্যাংক ফান্ড দিতে চেয়েছিল, বাট কোনো এক দুর্নীতির কারণে ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডটা দেয়নি। সো সেই ক্ষেত্রে কি হলো, সেই ক্ষেত্রে দেখা গেল যে আমাদের পদ্মা ব্রিজ হবে না, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। সো ইন দ্যাট কেস এই পদ্মা ব্রিজ করার জন্য অথবা কোনো একটা প্রজেক্ট করার জন্য যারা টাকা দিচ্ছে তাদেরকে আমরা বলি স্পন্সর। সো এই স্পন্সররা কিন্তু একটা ভালো ভূমিকা রাখতেছে, এবং তারা কিন্তু স্টেক হোল্ডারদের থেকে প্রথম স্টেক হোল্ডার বলা হয় হচ্ছে স্পন্সরদেরকে, যারা আসলে এই প্রজেক্টের জন্য ফান্ডিংটা দেয়। এর বাইরে যেটা আছে, এরপরে আসতেছে হলো যে টাকা খরচ করে প্রজেক্টটা করতেছে আর যে প্রজেক্টটাকে ইউজ করতেছে, এই দুইজন কিন্তু মেজর স্টেক হোল্ডার। কারণ কি দেখেন, যে টাকা দিচ্ছে প্রজেক্ট বানানোর জন্য, একজন টাকা দিচ্ছে প্রজেক্টটা করার জন্য, আর একজন সেই প্রজেক্টটা থেকে যে আউটকাম আসছে সেই আউটকামটা ইউজ করতেছে। বাংলাদেশ সরকার পদ্মা ব্রিজটা করে দিয়েছে, আমরা কি করছি সাধারণ মানুষ হিসেবে সেই ব্রিজটা ইউজ করতেছে, দুইজনই কিন্তু স্টেক হোল্ডার। তারপর আমরা যেটা বলতেছিলাম, যারা আমাদের ভেন্ডর ছিল, যারা এসব র ম্যাটেরিয়াল গুলো সাপ্লাই দিয়েছে অথবা বিভিন্ন ইলেকট্রিক্যাল কাজ করেছে, রড সিমেন্ট সাপ্লাই করছে, সবগুলোকে আমরা বলছি স্টেক হোল্ডার। পাশাপাশি বিজনেস পার্টনার যারা আছে, যেমন ধরেন আমাদের হয়তো কোনো একটা জায়গাতে আমাদের পার্টিকুলার নদী শাসনের কথা হয়তো আপনারা সবাই জানেন যে পদ্মা ব্রিজের ক্ষেত্রে নদী শাসন করতে হয়েছে। তো নদী শাসনটা কি, যেহেতু আমরা একটা ব্রিজ করছি, ব্রিজের কারণে একটা ন্যাচারাল যে পানির ফ্লো আছে, ফ্লোটা হয়তো বাধাগ্রস্ত হয়েছে। ইন দ্যাট কেস আমরা কিন্তু জানি না আসলে যে আসলে কিভাবে বাধাগ্রস্ত হয়েছে, কিভাবে নদী শাসন করতে হয়েছে। ইন দ্যাট কেস আমরা কি করেছি, বাইরে থেকে এক্সপার্টিস হায়ার করেছি, যে এক্সপার্টিসরা কি করেছে, আমাদেরকে পার্টিকুলার ট্রেনিং দিয়েছে, যে ট্রেনিং দেওয়ার পরে আমরা কিন্তু কি করেছি, একটা সার্টেন লেভেলের নলেজ গেইন করেছি। নলেজ গেইন করার পরে সেই নলেজটা থেকে আমরা জ্ঞান নিয়ে সেই নদী শাসনের কাজটুকু করেছি। করতে গিয়ে দেখেছি সামহাও কোথাও হয়তো কোনো অ্যাবনর্মালিটিস এসেছে, তখন আমরা আবার কি করেছি, সেই জিনিসটাকে
কাস্টমাইজেশনের মধ্যে নিয়ে আসছি। সো ওভারঅল এই পার্টটা কিন্তু যারা যারা ইনভলভমেন্টের মধ্যে থাকে প্রত্যেকেই কিন্তু আমার বিজনেস পার্টনার হিসেবে কাজ করে। তারপরে দেখা গেল কিছু ফাংশনাল ম্যানেজার যারা আছে, ফাংশনাল ম্যানেজার কারা, যেমন ধরেন আপনি পদ্মা সেতুটা করেছে হচ্ছে ধরেন আমাদের সেতু কর্তৃপক্ষ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, কিন্তু আপনি যদি হিসাব করে দেখেন যে আসলে এই যে প্রজেক্টটা আছে এই সেতু কর্তৃপক্ষ ছাড়াও দেখা গেল যে আমাদের হয়তো প্ল্যানিং মিনিস্ট্রিতে কাজ করতে হয়েছে, আমাদের হয়তো পরিবহন মন্ত্রণালয় থেকে কাজ করেছে, নানাবিধ অনেক ডিপার্টমেন্ট কাজ করেছে, এখানে ইনভলভ ছিল, বাট তারা কিন্তু ডাইরেক্ট প্রজেক্টে কাজ করেনি, কিন্তু তাদের হেল্প লেগেছে। সো ইন দ্যাট কেস তারা কি করতেছে, অ্যাজ ইট ইজ যদি আপনি একটা প্রাইভেট অর্গানাইজেশনের ক্ষেত্রে চিন্তা করেন সেটাকে আমরা হয়তো ফাংশনাল ম্যানেজার বলতেছি, যে কোনো একটা পার্টিকুলার ডিপার্টমেন্ট। আর বাংলাদেশ গভর্নমেন্টের কথা যদি আপনি চিন্তা করেন সেই ক্ষেত্রে আমরা বলবো কোনো একটা ডিপার্টমেন্ট থেকে হয়তো সচিব মহোদয় যিনি আছেন তিনি হয়তো এই ফাংশনাল ম্যানেজারের রোলটা প্লে করে থাকেন। সো এর বাইরেও ধরেন আমরা যেটা বলতেছিলাম যে পরিবেশ যারা আছে, সরকারি বিভিন্ন ইনস্টিটিউট যারা আছে তারাও আমাদের স্টেক হোল্ডারের মধ্যে পড়ে। তো এখন দেখেন এই যে স্টেক হোল্ডার যারা আছে, এখন আমরা কি করলাম, একটা পদ্মা ব্রিজ বানালাম, এখন পদ্মা ব্রিজ যেটা আমরা বানালাম সেই পদ্মা ব্রিজটাকে যদি আমরা চিন্তা করি, এই পদ্মা ব্রিজটা যদি আমরা চিন্তা করি যে না পদ্মা ব্রিজটা করা হয়েছে কিন্তু এমন জায়গায় করা হয়েছে যে ব্রিজটা কোনো কাজেই লাগে না, তো সেইটাকে আমরা বলতেছি গভর্নেন্স। গুড গভর্নেন্স মানে হচ্ছে, গভর্নেন্স হচ্ছে এমন একটা জিনিস যে আপনি প্রজেক্ট থেকে যে আউটকামটা নিয়ে আসছেন সেই আউটকামটা যদি সাধারণ জনগণ হিসাবে আমি ভোগ দখল করতে পারি অথবা আমার প্রয়োজন মিট করে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে গুড গভর্নেন্স। গভর্নেন্সটা কি তাহলে, যে কারণে প্রজেক্টটা করছি সেই প্রজেক্টের আউটকামটা যদি পাওয়া যায় তাহলে সেটা গভর্নেন্সের মধ্যে পড়বে, আর যদি না পাওয়া যায় তাহলে সেটা ব্যাড গভর্নেন্সের মধ্যে হবে। তো আমরা হয়তো একটা জিনিস চিন্তা করতে পারি, আমরা হয়তো মাঝে মাঝে পত্রিকাতে দেখি যে একটা একদম পুরা খা মরুভূমির মতো কোনো একটা জায়গাতে, অথবা আমরা গ্রামের ভাষায় বলি এই চর অঞ্চল বলি, অথবা অনেক সময় ফাঁকা মাঠ বলি, কৃষি জমি দেখবেন মাইলের পর মাইল কৃষি জমি আছে, ওখানে একটা ছোট্ট ব্রিজ করে রেখেছে, ওখানে যাওয়া আসার রাস্তা নেই, জাস্ট একটা ব্রিজ করে রেখে দিয়েছে। এরকম হয়তো আপনাদের খেয়াল আছে কিনা আমি জানি না, আমরা হয়তো প্রথম আলোতে একটা নিউজ দেখেছিলাম যে বাংলাদেশে এরকম প্রায় 2,500-এর মতো কালভার্ট নির্মাণ করে রাখা হয়েছে, যেটা শুধুমাত্র করার জন্য করা হয়েছে, সামনে পেছনে কোনো রাস্তা নাই। সো এইরকম কাজগুলোকে যেটা বলা হয় হচ্ছে যে আমরা ব্যাড গভর্নেন্স এর মধ্যে আছি। তো আমাদের যখন প্রজেক্ট করব, ইথিক্যালি যদি আমরা প্রজেক্ট করতে যাই তাহলে অবশ্যই আমাদেরকে গুড গভর্নেন্সটা এনশিওর করতে হবে। তো আমরা অ্যাজ এ প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের কিন্তু সবসময় মাথায় রাখবো। লিওন মিয়া কিছু বলছিলেন? লিওন কিছু বলছিলেন? হ্যাঁ স্যার, জি বলেন। আমরা তো অ্যাজ এ ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের এই কোর্সটা নেওয়া, তো আমাদের ইলেকট্রিক ডিপার্টমেন্টের রিলেটেড যদি একটু এক্সাম্পল দিতেন আমাদের জন্য সুবিধা হতো, কারণ আমরা তো সিভিলের কাজগুলো করব না। জি, তো পদ্মা সেতু তো আমরা স্যার বানাবো না, সেই ক্ষেত্রে আমাদের ইলেকট্রিক সাইডটা যেটা আছে ওই রিলেটেড যদি আমাদেরকে একটা এক্সাম্পল দিতেন তাহলে একটু বুঝতে সুবিধা হতো। পদ্মা ব্রিজের মধ্যে আমরা যখন একটা এক্সাম্পল হিসেবে দেখবো, একটা এক্সাম্পল হিসেবে আমরা রেফারেন্স হিসেবে নেই, এখন থেকে আপনারা সামনে যত এক্সাম্পল পাবেন সবই হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেডই পাবেন। পদ্মা ব্রিজটা বলার উদ্দেশ্যটা হলো যে আপনাদের খুব ক্লিয়ারলি একটু ভিজিবল করা, ঠিক আছে? যেমন আমরা যদি পদ্মা ব্রিজের মধ্যেই চিন্তা করি, পদ্মা ব্রিজ কি শুধু রাস্তা, এটার মধ্যে কি ইলেকট্রিক্যাল কোনো কানেকশন যায়নি? জি স্যার। পদ্মা ব্রিজ করতে যাওয়ার সময় দেখবেন পদ্মা ব্রিজের দুই পাশে বিশাল বড় বড় সাব স্টেশন আছে, সাব স্টেশন দিয়ে কি করেছে, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত গ্রিড লাইন ট্রান্সফার হয়েছে। সো এই মাথা থেকে ওই মাথায় যদি আপনি গ্রিড লাইন ট্রান্সফার করেন, গ্রিড লাইন ট্রান্সফার করার জন্য ওখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের ফাংশন ছিল। পাশাপাশি আমরা পদ্মা সেতু বাদ দিয়ে আমরা যদি মেট্রো রেলের কথা চিন্তা করি, মেট্রো রেলের সিভিল স্ট্রাকচার থাকে, সিভিল স্ট্রাকচারের পাশাপাশি আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের কিন্তু একটা বড় ক্ষেত্র আছে। কিভাবে? কারণ এই যে মেট্রো রেল গুলো আছে, এই মেট্রো রেল গুলো কি ডিজেল ড্রিভেন না ইলেকট্রিসিটি ড্রিভেন, কি মনে হয়? স্যার ইলেকট্রিসিটি ড্রিভেন। ইলেকট্রিসিটি ড্রিভেন। সো এই ইলেকট্রিসিটি ড্রিভেন যদি হয় তাহলে এই প্রজেক্টে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা কিভাবে ইম্প্যাক্ট ফেলে আপনারা কি বলতে পারেন? না স্যার। আচ্ছা, সো আপনার সিম্পলি যদি আমরা একটা চিন্তা করি, আমাদের একটা বাসা বাড়িতে, হ্যাঁ একটা বাসা বাড়ি যদি দেখি, একটা বাসা কিন্তু সিভিল ওয়ার্ক কমপ্লিটলি আপনার বাইরে থেকে দেখে মনে হবে। এখন বাসার যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা কি শুধুই স্ট্রাকচার নাকি এটার মধ্যে ইলেকট্রিক্যাল ফাংশন আছে?
জি স্যার, ইলেকট্রিক্যাল ফাংশন আর স্ট্রাকচার দুইটাই বোথ আছে। আচ্ছা, সো এখন ইলেকট্রিক্যাল ফাংশন কি কি ফাংশন আছে? ধরেন আপনি একটা বাসা করতে যাচ্ছেন, একটা 6 তলা বিল্ডিং করতে যাচ্ছেন, এই 6 তলা বিল্ডিং এর মধ্যে কি কি ইলেকট্রিক্যাল ফাংশন আছে? আর ওখানে লিফট সিস্টেম থাকতে পারে, হুম, তারপরে যে সাপ্লাই গুলো আছে লোড, যেগুলোকে আমরা লাইট, ফ্যান, মোটর, ওভেন, ফ্রিজ এইসব কানেকশন থাকতে পারে। আচ্ছা, তো এখন আমরা যদি বলি, আমরা যদি আপনাকে একটা বাড়ির এক্সাম্পল দেই, বাড়ির এক্সাম্পল দেওয়ার মানে কি সেটা সিভিলের এক্সাম্পল দেওয়া হবে, না আপনার ইলেকট্রিক্যাল পার্ট থেকে অ্যাজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার থেকে ইলেকট্রিক্যাল পয়েন্টগুলো আপনি চিন্তা করবেন? জি স্যার, কিন্তু স্যার এখানে যে প্রজেক্ট স্টেক হোল্ডার হিসাব এন্ড গভর্নেন্স, এটা আমরা কিভাবে রিলেট করব আমাদের এই যে ইলেকট্রিক ডিপার্টমেন্ট সাইটে সিভিলের সাথে এটা কিভাবে করব? আচ্ছা, আপনাকে আমি সহজ জিনিস বলি, আপনি একটা আপনার ইউনিভার্সিটিতে একটা সাব স্টেশন করবেন, তাই না? জি স্যার। সাব স্টেশনটা কি আপনি নিজের টাকা দিয়ে করবেন না ইউনিভার্সিটি টাকা দিবে? ইউনিভার্সিটি টাকা দিবে। তাহলে এখানে আমরা যেটা বলছিলাম, যে টাকা দেয় সে কি হয়, তাকে কি বলবো আমরা স্টেক হোল্ডার হিসেবে? স্পন্সর স্যার। স্পন্সর, দ্যাটস ফাইন। আচ্ছা, ইউজ করতেছে কারা? ইউনিভার্সিটি কি ইউজ করতেছে না আপনারা যারা স্টুডেন্ট আছে তারা ইউজ করছেন? আমরা যারা স্টুডেন্ট আছি আমরা ইউজ করতেছি। আচ্ছা, তার মানে আপনারা কাস্টমার এন্ড ইউজার, ক্লিয়ার? আচ্ছা, এখন এই সাব স্টেশনটা যে করে গেছে, সাব স্টেশনের জন্য কি কি ইকুইপমেন্ট লেগেছে? স্যার ট্রান্সফরমার লাগছে, প্রোটেকশন ডিভাইস যেগুলো আছে এগুলো লাগছে। এগুলা সব কি আকাশ থেকে পড়েছে না কেউ না কেউ এটা বানিয়েছে, বানিয়ে আপনাদের এখানে সাপ্লাই দিয়েছে, আপনারা কিনে নিয়ে এসেছিলেন? হ্যাঁ স্যার, ম্যানুফ্যাকচার কোম্পানি এগুলো আচ্ছা, সাপ্লাই দিচ্ছে। এদেরকে বলে ভেন্ডর অথবা সাপ্লায়ার, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এগুলো যারা ইনস্টল করেছিল কারা? ধরেন এই যে সাব স্টেশনটা আসলো, কেবল যেগুলো ছিল কেবল টানা হলো, ট্রান্সফরমার বসানো হলো, আপনার সুইচ গিয়ার ইকুইপমেন্ট গুলো বসানো হলো, এগুলো কারা বসিয়ে দিয়েছিল? আপনি ইউনিভার্সিটির লোকজন, না যাদেরকে কাজ দিয়েছিলেন তারাই করেছিল, অথবা না থার্ড পার্টি কেউ করেছিল যাদের এক্সপার্টিস আছে এই কাজের উপরে? স্যার যাদেরকে কাজ দেওয়া হয়েছিল হয়তো তাদের সাথে এরকম কোনো প্যাকেজ নিয়ে কথাবার্তা বা আলোচনা করা। এক্স্যাক্টলি, তারা হচ্ছে এই কাজের উপরে এক্সপার্ট, সো তাদেরকে বলা হয় হচ্ছে যারা এক্সটার্নাল অর্গানাইজেশন আমাদের এই বিজনেস পার্টনার হিসেবে কাজ করছে, ঠিক আছে? তারা কি করেছে, আমাদেরকে ইনস্টলেশন কমিশনিং এই কাজটা করেছে, ইনস্টলেশন করার পরে আবার দেখেছে যে আমাদের যদি আমাকে কি শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আমরা যে জায়গাটাতে ছিলাম, যে কেউ না কেউ এসে এটা আমাদেরকে বসিয়ে দিয়েছে, মানে ইনস্টল করে দিয়েছে। করানোর পরে ইভেন যদি এরকম রিকোয়ারমেন্ট থাকে যে দেখা গেল যে আমরা যেরকম ডিজাইন করেছিলাম প্র্যাকটিক্যালি করতে আসার পরে দেখা গেল যে আপনার যে লোড ইনিশিয়ালি যে ক্যালকুলেশনটা করেছিল অ্যাকচুয়ালি আপনার লোড কন্ডিশন হয়তো বেশি আছে কিছুটা। ইন দ্যাট কেস হয়তো স্লাইড কিছু কাস্টমাইজেশন লেগেছে, তারা অন সাইট এসে সেই কাজের কাস্টমাইজেশনটা করেছে, এবং পাশাপাশি যখন হ্যান্ড ওভার করেছে, হ্যান্ড ওভার করার সময় সেই ট্রেনিংটাও আমাদেরকে দিয়ে গিয়েছে যাতে করে আমরা এই কাজটা কন্টিনিউ করতে পারি। এর বাইরে দেখেন, এই যে প্রজেক্টটা যখন করেছে, প্রজেক্টটা করার সময় ধরেন সাব স্টেশন যখন করেছিল, সাব স্টেশন করার আগে ওই জায়গাটার মধ্যে কারা ছিল? সাব স্টেশন তো ধরেন একটা বসালো, ওই সাব স্টেশন বসানোর আগে ওই জায়গাটার মধ্যে কারা ছিল? ওই জায়গায় কি কোনো অফিস বিল্ডিং ছিল, অথবা ওই জায়গায় কি কোনো রকম স্থাপনা ছিল, অথবা ওরকম কোনো অ্যাক্টিভিটি ছিল ওই জায়গাতে? জি না। আচ্ছা, যদি ওখানে কেউ থাকতো, ধরে নেন ওখানে কেউ ছিল, অথবা ওখানে কোনো বাগান ছিল, অথবা এখানে কোনো কিছু চাষ টাস করা হতো, হয়তো ফলমূল সবজি টবজি চাষ করা হতো, তাহলে কি হতো, ওইটা হয়তো কেউ না কেউ হয়তো আপনাদের ওখান থেকে হয়তো হলে ফুড সাপ্লাই দিত, অথবা কোনো ভেজিটেবল সাপ্লাই দিত, হয়তো বা হতে পারতো যে হয়তো আপনাদের ইউনিভার্সিটির কেউ, সো তাকে আমরা বলবো ইন্টারনাল স্টেক হোল্ডার, যে এই প্রজেক্টের কারণে এখন আর ওই এক্সিস্টিং কাজটা করতে পারছে না। ওখানে এমন কিছু একটা ছিল যে যেটা আপনাদের ইউনিভার্সিটিরই কেউ না কেউ, অথবা
ওই কাজটার দ্বারা সে ইম্প্যাক্টেড হয়েছে এখন, এবং ওই সাবস্টেশন করার কারণে সে আর ওই কাজটা করতে পারতেছে না এখন। এটাকে আমরা বলতেছি হলো সেই ভদ্রলোক যারা প্রজেক্টের অথবা আমাদের এই ইউনিভার্সিটি ইন্টারনাল কাস্টমার, বাট এই প্রজেক্টের দ্বারা সে এফেক্টেড হয়েছে। এক নম্বর। এর বাইরে আরো কিছু জিনিস আছে। ধরেন আপনি যখন প্রজেক্ট করেছেন, একটা ট্রান্সফরমার অথবা সাবস্টেশনের প্রজেক্ট করেছেন, দেখা গেল থার্ড পার্টি যারা ছিল তারা তো কাজটা ইনস্টল করে দিয়ে গেছেন, কিন্তু দেখা গেল সাবস্টেশন যেহেতু বসিয়েছে, দেখা গেল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে হয়তো 3 জন টিচারকে দায়িত্ব দেওয়া হলো যে আপনারা এই জিনিসটা একটু মনিটর করবেন অথবা আপনাদের এক্সপার্টিস দিয়ে একটু চেক করে দেখবেন যে ওনারা যে যে কাজগুলো করছে সেই কাজগুলা আপ টু দা মার্ক আছে কিনা। সো এই কাজগুলোকে আমরা বলতেছি হলো আমাদের ফাংশনাল ম্যানেজারদের কাজ আর কি, যে আপনি এক্সিস্টিং যে রিসোর্স আছে আপনাদের সেই রিসোর্স দিয়ে আপনি চেক করে দেখা অথবা চেক ব্যাক করে দেখা যে প্রপার কাজটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা। এখন দেখেন এই কাজটা যখন করেছেন তখন এর বাইরেও আরো কিছু লোকজন ইনভলভ থাকে। কি রকম? যেমন দেখেন আপনি যখন একটা সাবস্টেশন বসাতে যাবেন, যদি আপনার 1 MV এর উপরে হয়, এই 1 MV এর উপরে হলে দেখা গেল আপনার নিয়ম হচ্ছে যে আপনি সাবস্টেশনের যে গ্রাউন্ডটা আছে, গ্রাউন্ডটা আপনাকে কি করতে হবে? স্টোন ফিল্ড করতে হবে, স্টোন দিয়ে করতে হবে। এখন ধরেন আপনি যখন এই রেগুলেশনটা অথবা সাবস্টেশনটা করবেন, তখন হয়তো আপনাকে যখন ইলেকট্রিক্যাল লাইসেন্সিং বোর্ড আসবে আপনার এই সাবস্টেশনটা দেখার জন্য, তখন আসার পরে দেখবে যে আপনি আসলে প্রপার সরকারি নিয়ম মেনে এই সাবস্টেশনটা বসিয়েছেন কিনা। যখন সরকারি নিয়ম মেনে সাবস্টেশন বসাবেন, তার মানে সেও কিন্তু চেক ব্যাক করতে আসতেছে, সেও কিন্তু ওয়ান কাইন্ড অফ স্টেক হোল্ডার। পাশাপাশি দেখেন আরো এরকম আছে, যেমন ধরেন আপনি এই যে কাজটুকু কেনাকাটার কাজটুকু করেছেন, এখন আপনাদের ইউনিভার্সিটিতে অডিট ডিপার্টমেন্ট আছে, সে এই অডিট ডিপার্টমেন্ট কি করেছে, এসে দেখেছে যে আসলে এই প্রজেক্টটা যে আমরা করছি সেই প্রজেক্টের মধ্যে কোন রকম অনিয়ম হয়েছে কিনা, দুর্নীতি হয়েছে কিনা। সো একটা জিনিস দেখেন যে একটা প্রজেক্টের মধ্যে কিন্তু অনেক ধরনের পার্ট থাকে। সো স্টেক হোল্ডার মানে হচ্ছে এই প্রজেক্টের কাজের সাথে যে কোনোভাবে যারা যারা ইনভলভ প্রত্যেকে আমরা স্টেক হোল্ডার বলতেছি। এখন দেখেন পাশাপাশি আরেকটা জিনিস যেটা আমরা বলছিলাম যে গভর্নেন্স যেটা আছে, এই যে গভর্নেন্স এর কথাটা যদি আমরা বলি, গভর্নেন্স মানে হলো যে আপনি এখানে 8 MB এর একটা সাবস্টেশন করেছেন। এখন 8 MB এর একটা সাবস্টেশন করেছেন, এখন দেখা গেল যে আপনার এখানে দরকার আসলে 1 MB, আপনি 7 MB বেশি করেছেন। সো তার মানে কিন্তু আপনার এটা প্রপার ইউটিলাইজেশন নাই। এখন দেখা গেল যে আপনি হয়তো চিন্তা করেছেন যে 2050 সালে আপনার 8 MB লাগবে। এখন আপনি যখন 8 MB লোডটা নিয়ে গেলেন, সেটা কিন্তু গুড গভর্নেন্স এর মতো পড়বে না, কারণ আপনি এখানে অতিরিক্ত লোড নিয়ে রেখেছেন। কি জন্য? আপনি যদি 8 MVA লোড নেন, আপনি এখন যদি এক্সিস্টিং 1 MVA হয়, তাহলে বাকি যে 7 MVA আছে, এই 7 MVA কিন্তু সরকারের খাতায় আপনি একটা ইউজার হিসেবে এনলিস্টেড হয়েছেন। সরকার কিন্তু এটা অতিরিক্ত উৎপাদনের জন্য তার ক্যাপাসিটিটাকে বাড়াতে হবে, যদিও আপনি ইউটিলাইজ করছেন না। সো এটাকে আমরা বলবো ব্যাড গভর্নেন্স এর একটা পার্ট। সো আমরা যখন প্রজেক্ট করব, যেটা বলছিলাম, সবসময় আমাদেরকে মাথায় গুড গভর্নেন্সটা রাখতে হবে। সো এখন দেখেন এই এর বাইরে আমরা যেটা দেখবো এখন, যে একটা নাবিল হোসেন, জি বলেন। নাবিল হোসেন, আপনার মাইকটা মিউট করা আছে। অনেকে স্যার ঢুকতে পারতেছে না স্যার, অনেকে স্যার অনেকে ঢুকতে পারতেছে না স্যার, একটু ওপেন করে দিলে সবাই ঢুকতে পারতেছে। ক্লাস তো শুরু হয়েছে 8:30টার সময়, এখন ওপেন করে দিব কেন? যারা যারা জয়েন করেছেন 8:45 পর্যন্ত যারা জয়েন করেছেন তারা ঢুকেছেন, এর বাইরে যারা জয়েন করবেন তাদেরকে ঢুকতে দেওয়া হবে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমরা প্রজেক্ট ম্যানেজারের জন্য, যখন আপনি অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করতে যাবেন, একদম বেসিক কিছু কোয়ালিটি থাকা দরকার। সো বেসিক কিছু কোয়ালিটির মধ্যে আমরা এখন থেকে সামনের যে পার্টগুলো পড়বো, এই পার্টগুলো আপনারা সামহাউ হয়তো আপনাদের এমপ্লয়েবিলিটি যে কোর্সটা আছে সেই কোর্সটাতে দেখে থাকবেন। তো আমরা ওই জিনিসটা একটু ব্রিফ করব, শর্টলি ব্রিফ করব, যে আমাদের এই কাজগুলা অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার হিসেবে কিভাবে ইনভলভমেন্ট আসে। সো এখন দেখেন আমরা যদি একটা প্রজেক্ট ম্যানেজারের কথা চিন্তা করি, প্রজেক্ট ম্যানেজারের জন্য একটা প্রথম গুণ থাকা উচিত হচ্ছে তার একটা সেলফ ম্যানেজমেন্ট স্কিল থাকা দরকার। তো আমরা যদি চিন্তা করি যে আসলে সেলফ ম্যানেজমেন্ট স্কিলটা কি জিনিস, এখন ধরেন অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার হিসেবে আমাদের কিন্তু 3টা কনস্ট্রেন্ট আছে, একটা হলো টাইম, একটা স্কোপ, আর একটা হলো
টাইম, স্কোপ আর একটা হচ্ছে বাজেট। এই তিনটা হলো আমার ট্রিপল কনস্ট্যান্ট। এখন আমি যদি চিন্তা করি যে আমি আমার যে স্পেন্ডিং গুলো আছে, আপনি চিন্তা করেন যে আপনার মাসের খরচের জন্য 1,000 টাকা বাজেট দেওয়া আছে, অথবা একটা প্রতিদিনের বাজেট 1,000 টাকা দেওয়া আছে। সো এই প্রতিদিনের জন্য আপনার স্কোপ কি, যে এই 1,000 টাকা দিয়ে আপনি সারাদিন কি কি করবেন, দিস ইজ ইউর স্কোপ। টাইমটা কি, আজকে 24 ঘন্টা, এবং বাজেটটা কত, 1,000 টাকা। সো আপনি চিন্তা করে দেখেন যে আপনি এই 24 ঘন্টার মধ্যে 1,000 টাকা দিয়ে আপনার যে কাজগুলো করার কথা সেই কাজগুলো করতে পেরেছেন কিনা। যদি চিন্তা করে দেখেন যে না, এই কাজটা আপনি করতে পেরেছেন, তাহলে কিন্তু আপনি সেলফ ম্যানেজমেন্টে ভালো বলা যাবে। তো বেসিক্যালি সেলফ ম্যানেজমেন্টটা কি? সেলফ ম্যানেজমেন্ট হলো যখন আপনি কাজ করতে যাবেন, কাজ করতে যাওয়ার পরে দেখবেন অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার হিসেবে আপনাকে কি করতে হবে, একটা সার্টেন কাজ করতে হবে, কিছু টাকার থাকবে, কিছু বাজেট থাকবে এবং একটা টাইম দেওয়া থাকবে। তো এখন দেখা যাবে অনেক সময় সার্টেন কোনো কারণে দেখা গেল যে আপনি হয়তো টাইম মিট করতে পারতেছেন না, কোনো একটা কারণে টাইম মিট করতে পারতেছেন না, অথবা বাজেট শর্ট, অথবা স্কোপ বেড়ে যাচ্ছে, যদিও আপনার হওয়ার কথা না, বাট সামহাউ যেহেতু আমরা যেগুলো পড়ছি সেগুলো মোস্ট অফ দ্য কেস অ্যাবসলিউট কেস পড়ছি, বাট যখন আপনি প্র্যাকটিক্যালি প্রজেক্ট করতে যাবেন দেখা গেল যে সবকিছুই আপনাকে ঝামেলার মধ্যে ফেলে দিবে। সো আপনার সেলফ ম্যানেজমেন্ট স্কিলটা যত ভালো হবে তত হচ্ছে জিনিসটাতে আপনি ভালোভাবে ট্যাকেল করতে পারবেন। সো সেলফ ম্যানেজমেন্ট কিন্তু আপনাকে শেখাবে যে কিভাবে আপনি স্ট্রেস সিচুয়েশনে, যে আপনার হয়তো টাইট টাইমলাইন মিট করতে হচ্ছে, ওই টাইমে আপনি কিভাবে নিজেকে স্ট্রং রাখবেন, কিভাবে নিজেকে আপনি মেন্টালি স্ট্রং রাখবেন। অনেক সময় দেখা গেল যে আপনি প্রচন্ড মেজাজ হারিয়ে ফেলতে পারেন। সো যখন আপনি মেজাজ হারিয়ে ফেলবেন তখন কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে না, আমি অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার হিসেবে আমাকে প্রজেক্টটা ডেলিভার করতে হবে। তো সবসময় মেজাজ হারানো যাবে না। এখন ধরেন আপনাকে এরকম হতে পারে যে আপনি কোনো একটা কাজ করছেন অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার হিসেবে, সকালে অফিসে আসলেন, অফিসে আসার পর দেখা যাবে যে আপনি ডেস্কে এসে বসার সাথে সাথে দেখবেন 3 জন লোক আপনার ডেস্কে বসে আছে, কি করতেছে, যে তাদের আর্জেন্ট 3টা কাজ সলভ করতে হবে। দেখা গেল যে আপনাদের প্রজেক্টের ডিরেক্টর যিনি আছেন উনি আপনাকে বলছেন যে আমাকে ইমিডিয়েটলি একটা রিপোর্ট দাও। পাশাপাশি আপনার ইমেল চেক করে দেখলেন এখানে 100 ইমেল আছে, 100 ইমেল আপনাকে রেসপন্স করতে হবে। সো ইন দ্যাট কেস আপনি কি করবেন তখন? সো আপনার প্ল্যানটা থাকা দরকার কি, যে আপনার সেলফ ম্যানেজমেন্ট স্কিল যদি ভালো হয়, প্রথমেই কি করতে হবে, আপনার জন্য একটা প্ল্যান করতে হবে যে আজকে সারা দিনে আমি আসলে কি করতে চাই। সারাদিনে যে প্ল্যানটা করবেন সেটার স্কেডিউলটা কিন্তু আগেই ঠিক করা থাকবে। কিভাবে থাকবে? যেমন ধরেন অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার হিসেবে আপনার কিন্তু একটা প্রপার প্ল্যান এনশিওর করতে হবে যে আপনি আসলে একটা প্রজেক্ট যদি 3 মাসে করতে চান তাহলে 3 মাসের প্রথম দিনে আপনি কি করবেন, দ্বিতীয় দিনে কি করবেন, এইভাবে আস্তে আস্তে 30তম দিনে আপনি কি করবেন, যেটাকে আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম যে গ্যান্ট চার্টের মাধ্যমে আমরা দেখতে পারি যে আসলে আমার প্রজেক্টটাকে প্রতিদিন কি কাজ হচ্ছে, কতটুকু কাজ আমরা করতে পেরেছি। যদি 3 মাসে 100% কাজ হয় তাহলে 1 মাসে কতটুকু হবে, আমরা কতটুকু করতে পেরেছি। সো এই প্ল্যানটা ধরে আগাতে হবে প্রথমে। সো এট ফার্স্ট হলো একটা প্ল্যান থাকবে সেলফ ম্যানেজমেন্ট স্কিল ডেভেলপ করার জন্য। এই প্ল্যানটা কিভাবে করবেন? প্ল্যানটা এমন ভাবে করতে হবে যেটা অ্যাচিভেবল প্ল্যান হবে, যে এমন না যে আপনি 3 মাসের প্রজেক্ট 7 দিনে করে ফেলবেন, ব্যাপারটা এরকম না, যেটা রিয়েলিস্টিক সেটাই আপনাকে করতে হবে। এরপরে দেখেন সকালবেলা এসে আপনাকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে যে আজকে সারা দিনের জন্য আমার কি কি কাজ অ্যাসাইন করা আছে। আজকে সারা দিনের জন্য যদি আপনি চিন্তা করেন যে আপনার পার্টিকুলার কোনো একটা কাজ করতে হবে, সেই কাজটা ধরেই কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। যেমন যদি আমরা একটা চিন্তা করি যে আপনি একটা সোলার প্যানেল বসাবেন, একটা সোলার প্যানেল বসাতে হলে আমার কি কি লাগবে, ধরেন আপনি একটা 500 কিলোওয়াট সোলার প্যানেল বসাচ্ছেন। সো আপনার টার্গেট হলো আপনি 15 দিনে একটা 500 কিলোওয়াটের সোলার প্যানেল বসাবেন। সো ইন দ্যাট কেস একদিনে কি করতে হবে, যদি 500 কিলোওয়াটের কথা চিন্তা করেন, এটাকে যদি আপনি চিন্তা করেন যে না আপনি 10 দিনে কাজটা কমপ্লিট করবেন, 10 দিনে সবগুলো বসিয়ে ফেলবো আমি, তারপরে হচ্ছে 2 দিন টেস্ট রান করব, টেস্ট রান করার পরে বাকি 2 দিন আমি যারা ইউজার আছে তাদেরকে ট্রেন আপ করব, তারপরে হচ্ছে 15তম দিনে আমি এই প্রজেক্টটা ক্লোজ করে হ্যান্ড ওভার করে দিব। সো এখন আপনি যদি 500 কিলোওয়াট সোলার বসাতে চান তাহলে 10 দিনে ক্লোজ করতে হলে প্রতিদিন আপনাকে মিনিমাম 50 কিলোওয়াট সোলার প্যানেল বসাতে হবে। তো এখন 50 কিলোওয়াট সোলার প্যানেল যদি আপনি বসাতে চান তাহলে আপনি যদি চিন্তা করেন যে না আপনি প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, তাহলে প্রতি ঘন্টায় আপনাকে কতটুকু বসাতে হবে। সো প্রতিদিন যদি 50 কিলোওয়াট হয় তাহলে প্রতি ঘন্টায় আপনাকে কতটুকু বসাতে হবে। যদি আপনি দেখেন যে আপনি 1 ঘন্টায় কিছু মিস করে ফেলেছেন, যে প্রতি ঘন্টায় আপনাকে মিনিমাম 7 কিলোওয়াট সোলার প্যানেল বসাতে হবে, কিন্তু আপনি অ্যাকচুয়ালি দেখা গেল যে আপনি সোলার প্যানেলটা 1 ঘন্টায় বসাতে পারেন, তাহলে কিন্তু দ্বিতীয় ঘন্টায় সেটা কভার আপ করতে হবে। যদি না পারেন
তাহলে কিন্তু দেখা গেল যে 8 ঘন্টার মধ্যে আপনি পেরেছেন 40 কিলোওয়াট, বাকি 10 কিলোওয়াট পারেনি, তাহলে কিন্তু আপনি এই যে 10 কিলোওয়াট সোলার প্যানেল পিছিয়ে পড়লেন, এই 10 দিনের প্ল্যানের কোনো দিন আপনাকে কিন্তু অতিরিক্ত কাজ করতে হবে। সেই অতিরিক্ত কাজটা যখন আপনি করতে যাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার খরচটা বাড়বে। এই খরচটা আপনার যদি বাজেটের মধ্যে না থাকে তাহলে কিন্তু আপনার ঝামেলায় পড়ে যেতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে হয়তো যে প্রজেক্টের স্পন্সর থাকবেন, যিনি টাকা দিয়েছেন অথবা বাজেট দিয়েছেন, তার কাছ থেকে এডিশনাল এক্সট্রা কস্ট নিতে হবে অথবা এডিশনাল একটা বাজেট নিতে হবে যে কাজটা করার জন্য। সো ইন দ্যাট কেস আমাদের কিন্তু সেলফ ম্যানেজমেন্টের মেইন পার্টটা হলো প্ল্যানিং করা। এখন দেখেন প্ল্যানিং থেকে যত বেশি ভালো এক্সিকিউশন করবেন তত এভরিথিং খুব ভালোভাবে ম্যানেজ হবে। যদি ঠিকঠাক মতো করতে না পারেন, এই যে যেটা বলছিলাম যে আপনি প্রতি ঘন্টায় হয়তো 7 কিলোওয়াট সোলার প্যানেল বসানোর কথা, 2 ঘন্টা বসাইলেন, তৃতীয় ঘন্টার পরে আসার পর দেখা গেল 7 পারেননি, 5 পেরেছেন, তো 2 আপনাকে পারেননি 2 কিলোওয়াট থার্ড আওয়ারে। তো এখন এই 2 কিলোওয়াট কিন্তু আপনাকে বাকি যে আওয়ার গুলো আছে কভার করতে হবে। কভার করার জন্য দেখা গেল যে আপনার একটা তাগিদ থাকবে, প্রেসার থাকবে, ফার্স্ট কাজ করার চেষ্টা করবেন। যখন ফার্স্ট কাজ করবেন দেখা গেল কাজ ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। যত বেশি ভুল করবেন তত দেখবেন আরো টাইম বেশি লাগবে, কারণ একটা কাজ যখন সঠিকভাবে করেছেন সেই কাজটা আপনি আস্তে করে করলে সেটা কিন্তু একবারই করতে হবে। কারণ রিপেয়ারের কাজ কিন্তু আপনাকে 2 বার করতে হবে। যে একবার ভুল করলেন সেটার যেমন সময় নষ্ট হবে, আবার যখন ওই ঠিক জিনিসটা আবার ঠিক করতে হবে সেটার জন্য আবার এডিশনাল টাইম লাগবে, যেটা কষ্টসাধ্য। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। যখন আবার ভুল করে ফেলবেন দেখা গেল যে কাজ করতেছেন আপনি প্রচন্ড খিটখিটে মেজাজের মধ্যে থাকবেন। আপনি আমরা বলে না যে একটা ভুল সবসময় একটা সিরিজ অফ অ্যাকশন নিয়ে আসে, যে একটা ভুল বারবার একটা করে পরে আবার ভুলের জন্ম দেয়, সেই ভুল থেকে আবার ভুল আসে। সো কন্টিনিউয়াস একটার পর একটা ভুল আসতেই থাকে। সো ইন দ্যাট কেস আপনাদের সবসময় মাথায় রাখতে হবে যে আপনি প্রজেক্টের ইমপ্লিমেন্টেশনের আগে, অথবা আমরা যেটা বলছিলাম প্রজেক্টের 5টা ফেজ আছে, একটা হলো ইনিশিয়েশন, একটা প্ল্যানিং, একটা এক্সিকিউশন, একটা মনিটরিং এবং কন্ট্রোল, এবং একটা হলো ক্লোজিং। তো ইন দ্যাট কেস আমরা যদি চিন্তা করি ইনিশিয়েশন এবং প্ল্যানিং, এই দুইটা ফেজ কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি প্ল্যানিং যত ভালো করবেন আপনার এক্সিকিউশনটা তত ভালো হবে। এখন এক্সিকিউশন ভালো করলেই হবে না, এক্সিকিউশনটা যে আসলেই ভালো হচ্ছে এর জন্য কিন্তু অবশ্যই আপনাকে কি করতে হবে, মনিটরিং এবং কন্ট্রোলটা রাখতে হবে। সো এই মনিটরিং কন্ট্রোলটা আপনাদের কিন্তু অবশ্যই মেনটেন করে তারপরে ক্লোজিং ফেজে যেতে হবে। এরপরে আমরা যেটা একটু চেষ্টা করব বোঝার জন্য সেটাকে আমরা বলতেছি টিম ওয়ার্ক। সো টিম ওয়ার্কটা মানে কি? দুইটা জিনিস আছে, একটা হলো গ্রুপ ওয়ার্ক আর একটা হলো টিম ওয়ার্ক। সো কেউ কি বলতে পারবেন যে টিম ওয়ার্ক এবং গ্রুপ ওয়ার্কের মধ্যে পার্থক্যটা কি? কেউ কি আছেন বলতে পারবেন টিম ওয়ার্ক এবং গ্রুপ ওয়ার্ক দুইটার মধ্যে পার্থক্য কি? কয়েকজন মিলে একটা টিম আর কয়েকটা টিম মিলে একটা গ্রুপ। চেষ্টা করছেন এজন্য থ্যাংক ইউ। আর কেউ কি চেষ্টা করবেন? সরি, আচ্ছা। কয়েকজন মিলে একটা গ্রুপ আর কয়েকটা গ্রুপ মিলে একটা টিম। আসলে ব্যাপারটা এরকম না। ব্যাপারটা যদি আমরা চিন্তা করি, ধরেন একটা টিম, ধরেন আমরা যদি বাংলাদেশ ক্রিকেট টিমের কথা চিন্তা করি, বাংলাদেশ ক্রিকেট টিমের কথা যদি চিন্তা করি, দেখেন এইখানে কিন্তু 11 জন প্লেয়ার থাকে। সো এই 11 জন প্লেয়ার মিলে কিন্তু একটা টিম। তারা কি করে আসলে বেসিক্যালি তারা করে কিন্তু দেখেন এই 11 জন মিলে বাংলাদেশ দলকে জেতানোর চেষ্টা করে, অথবা অনেক সময় হারানোরও চেষ্টা করে যদি দুর্নীতি করে আর কি। সো এই যে দেখেন বাংলাদেশকে জেতানোর জন্য যে চেষ্টা করতেছে, সবাই মিলে বাংলাদেশকে জেতানোর চেষ্টা করতেছে একটা টিম মিলে। সো টিমের একটাই, তাহলে আমরা যদি এইভাবে চিন্তা করি, একটা টিমের মেইন গোল হচ্ছে তারা একটা কমন উদ্দেশ্য নিয়ে কাজ করে, এবং প্রত্যেকে কি করে সেই একটা গোলের জন্যই কাজ করে, যে বাংলাদেশ টিমকে জেতাতে হবে, এই জন্য 11 জন একসাথে কাজ করে, প্রত্যেকের গোল একটাই। আবার যদি চিন্তা করেন যে সামনে আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, এই টি-20 ওয়ার্ল্ড কাপের মধ্যে বাংলাদেশ একটা গ্রুপে খেলবে, যে গ্রুপে 4টা টিম আছে। সো এই 4টা টিমের উদ্দেশ্য কি? এই 4টা টিমের উদ্দেশ্য কিন্তু 4টা আলাদা আলাদা টিম, 4টা টিম মিলে কিন্তু একটা গ্রুপ হয়েছে, তাই না? এই 4টা টিম মিলে যখন একটা গ্রুপ হয়েছে, প্রত্যেকের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো তার নিজের টার্গেটটা ফিল আপ করা। মানে টিমের ক্ষেত্রে কি ছিল, সবাই মিলে 11 জন মিলে একটা উদ্দেশ্য ছিল যে আমাদের টিমকে জিতাতে হবে। আর এখানে গ্রুপের প্রত্যেকের টার্গেট হলো তার প্রত্যেকের ইন্ডিভিজুয়াল টার্গেটটাকে মিট করা। মানে গ্রুপের উদ্দেশ্যে, গ্রুপের মধ্যে যারা মেম্বার থাকে তাদের প্রত্যেকের উদ্দেশ্য থাকে শুধুমাত্র তাদের ইন্ডিভিজুয়াল টার্গেটটাকে মিট করা। সো ইন দ্যাট কেস দেখেন আমরা অনেক সময় দেখবেন যে গ্রুপ ওয়ার্ক করি, বেসিক্যালি
আমরা গ্রুপ ওয়ার্ক করি নামে, কিন্তু আসলে কিন্তু আমরা টিম ওয়ার্ক করি। কিভাবে? দেখেন, আমরা কিন্তু যখন একটা গ্রুপে কাজ করি, আমরা বলি যেটা, সেটা কিন্তু আসলে সবাই মিলে একটা উদ্দেশ্য নিয়ে কাজ করি। ধরেন আপনারা দুইজন অথবা তিনজনে মিলে একটা গ্রুপ করে একটা প্রজেক্ট করতেছেন, আপনাদের উদ্দেশ্য কিন্তু একটা প্রজেক্ট করা। তো আসলে কিন্তু সেটা টিম ওয়ার্ক হবে। আর যদি বাট আপনি যদি গ্রুপ ওয়ার্ক করতেন, গ্রুপ ওয়ার্ক করলে কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা টার্গেট থাকতো। তো এখন ডিপেন্ড করে, দেখা গেল যে আপনি যখন একটা ফুল কমপ্লিট প্রজেক্ট করতেছেন, যদি গোল সেটা হলে কিন্তু দেখা গেল যে আপনি টিম ওয়ার্কই করতেছেন, যদিও আপনি মুখে মুখে হয়তো বলতেছেন যে আমি গ্রুপ ওয়ার্ক করতেছি। তো এখন আমরা আসলে প্রজেক্টের জন্য কোনটা দরকার? আলভি আসফি শুনতে পাচ্ছেন আমাকে? কে এম সাদ আছেন? শুনতে পাচ্ছেন আমাকে? কে এম সাদ? জি স্যার। আচ্ছা সাদ, আপনার কাছে কি মনে হয় আমরা কি কিসের জন্য কাজ করি? টিম ওয়ার্ক করা ভালো না গ্রুপ ওয়ার্ক করা ভালো? স্যার মনে হয় টিম ওয়ার্ক স্যার। টিম ওয়ার্ক করা ভালো। আপনি কি কোনো টিমের মেম্বার না গ্রুপের মেম্বার বলেন তো? স্যার গ্রুপে। গ্রুপের মেম্বার। কিন্তু আপনি কি গ্রুপের কাজ করেন না টিমের কাজ করেন? স্যার টিমের কাজ করে। টিমের কাজ করেন না? আচ্ছা আচ্ছা, সিম্পলি একটা জিনিস দেখেন, আমরা টিম যখন করব, টিম করতে হলে সিম্পলি কি হয়, আপনি যখন কোনো একটা প্রজেক্ট করতে যাবেন, আমি ইউনিভার্সিটির বাইরে, আপনার ইউনিভার্সিটি যখন কোনো একটা প্রজেক্ট করেন, ইউনিভার্সিটি প্রজেক্টের মধ্যে আপনারা কি করেন, যে আপনার সবচেয়ে প্রিয় যে বন্ধুটা আছে তাকে আপনার গ্রুপে নেন অথবা আপনার টিমে নেন। দুইজনে মিলে কি করেন, একটা টিম বানান। এই টিম বানায় কিন্তু একটা চেষ্টা করেন যে একটা প্রজেক্ট করার জন্য। সো এই টিমের মধ্যে আপনি কাকে নেন? আপনি যাকে সবচেয়ে বেশি পছন্দ করেন অথবা আপনি যার সাথে কাজ করতে সবচেয়ে বেশি কমফোর্ট ফিল করেন তাকে আপনি নেন। এখন তখন দুইজন একসাথে কাজ করতে যান, কাজ করতে গেলে কি হয়? সবসময় কি দুজনের একসাথে কথার মতের মিল হয়? না সো স্যার। সব সময় আমাদের মতের মিল হয় না না, স্যার। তখন আমরা কি করি? ঝগড়াঝাটি করি নাকি? কম্প্রোমাইজ করা লাগে, তাই না? কম্প্রোমাইজ করতে হয়। এখন ধরেন আপনারা এত ভালো বন্ধু, 4 বছর ধরে একসাথে আছেন, তো তারপরেও তো ঝগড়াঝাটি হয়, তারপরেও গালাগালি করেন। তারপরে একটা সময় কি করে, যখন গালাগালি করার শেষে ধরেন একটা প্রজেক্ট করবেন, প্রথম 15 দিন মনে ধরছ ওর সাথে কাজই করবো না, তুই বেশি বুঝোস। তারপরে যে কি হলো এরকম অবস্থা, প্রজেক্ট যখন আর 7 দিন টাইমলাইন আছে তখন ডাক দেন ওকে যে আয় একসাথে বসি, প্রজেক্টটা তো ক্লোজ করতে হবে। তখন কি করলেন, একসাথে বসে প্রজেক্টটা ক্লোজ করেন, ক্লোজ করে কিন্তু জমা দিয়ে দেন। তার মানে দেখেন, যে কোনো প্রজেক্ট যখন আপনি একটা করবেন, প্রজেক্টের শুরুতে একটা টিম ক্রিয়েট করার জন্য কি করতে হয়, কয়েকজনকে নিয়ে আসতে হয়। নিয়ে আসার পরে কি হয়, যখন কাজ করতে যান, কাজ করার সময় কখন কি করতে হয়, কিছুটা মানে ডিসিশনের জন্য যেটা হয়, আমরা যখন কোনো ডিসিশন নিতে যাই তখন মনে হয় যে নিজের ডিসিশনটা করতে পারলে ভালো হতো, আদারওয়াইজ আমার মধ্যে একটা কাজ করে যে আমার ডিসিশনটা হয়তো অ্যাকসেপ্টেড হচ্ছে না, গ্রান্টেড হচ্ছে না, অথবা ও হয়তো বেশি বুঝে কম বুঝে, এরকম ব্যাপারটা। যখন একটা সময় পরে দেখা যায় যে না, আমার দেয়ালে ফিট থেকে গেছে, তখন দেখবেন আবার আপনারা দুইজন একসাথে কাজ শেষ করে প্রজেক্ট ক্লোজ করে আলহামদুলিল্লাহ বের হয়ে চলে আসেন। তো আমরা যখন ফর্মালি কোনো একটা টিম শিখতে যাব, আমাদের এক ভদ্রলোক আছেন, জ্ঞানীগুণী ভদ্রলোক, টাকম্যান সাহেব। এই টাকম্যান হচ্ছে মিস্টার ব্রুস টাকম্যান। উনি হচ্ছেন আমেরিকান সাইকোলজিস্ট। উনি মানুষের মনোবিজ্ঞান নিয়ে অনেক চিন্তা ভাবনা করতে 1965 সালে একটা থিওরি দিয়েছিলেন। ইনিশিয়ালি যদিও 4টা স্টেপ ছিল, পরবর্তীতে উনি বাড়িয়ে সেটাকে 5টা স্টেপ করেছেন, যেটা আমরা এখানে দেখাচ্ছি। ইনিশিয়ালি আমাদের ক্ষেত্রে এই 4টা স্টেপ ছিল, পরবর্তীতে এই পার্টটা উনি অ্যাড করেছেন। সো এই পার্টটা হলো 1965 এর একটা মডেল, যেটা ব্রুস টাকম্যান মডেল নামে পরিচিত, আমেরিকান মনোবিজ্ঞানী। সো উনি বলেছেন, যখন আমরা কোনো একটা টিম ফর্ম করি, যখন আমরা কোনো একটা প্রজেক্টে কাজ করি, প্রজেক্টের ক্ষেত্রে নানান ধরনের লোক আসে। আমরা যখন একটা রিয়েল লাইফ প্রজেক্ট করতে যাব, ধরে নেন আমরা যদি কোনো একটা ধরেন জবে গিয়েছি, একটা জবে জয়েন করলাম, জবে জয়েন করার পর দেখেন সবাই কিন্তু নতুন মুখ। আপনি যখন কোনো একটা জবে প্রথম দিন জয়েন করলেন, জয়েন করার পর আপনাকে কি মনে হবে, যে আরে সবাই তো কেমন যেন, কাউকে চিনি না।
তো প্রথমে একটা মনে হবে যে আসলে কেন আসছি এখানে অথবা কি কাজ করবো আমি, আপনার মধ্যে কিন্তু একটা হীনমন্যতা কাজ করে, আপনি জয়েন করলেন, আচ্ছা কি কাজ করবো আমি এখানে, কাজটা কি আসলে আমার। সো এইখানের মধ্যে যদি চিন্তা করি যে আপনারা একটা প্রজেক্ট করবেন, একটা প্রজেক্ট যদি আপনারা করেন তাহলে এই প্রজেক্টের মধ্যে একটা টিম থাকবে, টিমের মধ্যে ধরে নিচ্ছি 5 জন মেম্বার আছে। সো এই 5 জনের একটা মেম্বার নিয়ে আপনার একটা প্রজেক্ট করা হলো অথবা একটা টিম ফর্ম করা হলো। এই টিমের মধ্যে কেউ কাউকে চেনেন না। সো এই টিমের মধ্যে থেকে একজনকে কি করা হলো, প্রথমে যে একজনকে লিডার বানানো হলো, আর বাকি 4 জনকে কি করা হলো, মেম্বার বানানো হলো। তো এই যে 5 জন মিলে একটা টিম হলো, একজনকে লিডার বানালাম, 4 জনকে মেম্বার বানালাম। যখন কোন একটা প্রজেক্টে এখানে কাজ করব আমরা, কাজ করার পরে টিম ফর্ম করার পরে তখন কি করবো, যখন কোনো কাজ করতে যাব, কাজ করার পরে প্রথমেই কি হবে, আপনারা বন্ধুরা যেরকম ঝগড়াঝাটি করেন এরাও করবে যে আসলে এইটা কাজ এইভাবে ঠিক মতো হচ্ছে না, ওইটা করো, এই কাজটা এইভাবে করা যায় না, ওইভাবে করো। প্রত্যেকে কি করবে, প্রত্যেকের ব্যক্তিগত অথবা নিজস্ব অপিনিয়ন দেওয়ার চেষ্টা করবে। যখন অপিনিয়ন দেওয়ার চেষ্টা করবে তখন কি হয়, একটা প্রজেক্টের মধ্যে দেখা গেল যে একটা দীর্ঘসূত্রিতা ক্রিয়েট হয়। প্রত্যেকে তার নিজের অপিনিয়ন নিয়ে অথবা অপিনিয়নটাকে এস্টাবলিশ করার চেষ্টা করে। এস্টাবলিশ করার পরে যখন দেখা গেল যে আসলে কাজের ডেডলাইনটা মিট করা যাচ্ছে না, তখন কি করা হয়, একটা নর্মিং ফ্রিজ আসে। এইখানে ঝগড়াঝাটি যখন হয়, ঝগড়াঝাটি করার পর কি হয়, ধরেন যে আপনি একটা প্রজেক্ট করবেন, ডিপ লার্নিং এর উপর একটা প্রজেক্ট করবেন, ধরে নিচ্ছি আপনি একটা ইমেজ ক্যাপশনিং সিস্টেম জেনারেট করবেন। আপনার ইমেজ ক্যাপশনিং সিস্টেমটা কি, যে আপনি হয়তো 1 লক্ষ পিস ইমেজ দিয়ে দিয়েছেন এবং এই ইমেজ রিলেটেড যে আপনার, ধরেন একটা ইমেজ দিয়ে দিলেন, আপনার চাচ্ছেন যে এই ইমেজটা আপনি সফটওয়্যারে দিয়ে দিবেন অথবা অ্যাপসে দিয়ে দিবেন, অ্যাপসে দেওয়ার সাথে সাথে এই ইমেজ রিলেটেড একটা শিরোনাম জেনারেট করে দিবেন, হয়তো আপনার 20 সেন্টেন্স অথবা 20 ওয়ার্ডের একটা শিরোনাম জেনারেট করবে, এরকম একটা সফটওয়্যার জানাতে চান। তো এখন যখন এই কাজটা করতে গেলেন, কাজটা করার সময় দেখা গেল যে কয়েকজন আছে, 5 জনের মধ্যে 2 জন সফটওয়্যার ইঞ্জিনিয়ার অথবা 2 জন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আবার একজন হচ্ছেন টিম লিডার, যিনি লিড ইঞ্জিনিয়ার, তিনি হচ্ছেন বোথ ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার সায়েন্স, দুজনই জানে। এখন দেখা গেল যিনি ইলেকট্রিক্যাল হ্যান্ড রেজ করেছেন, জি বলেন, রুহুল আমিন। স্যার এই যে জয়েন করতে চাচ্ছে স্যার কয়েকজন, ওদের জয়েনটা একটু অ্যাক্টিভ করেন। এখন কি ক্লাসের টাইম জয়েন করার? আমরা এখন ক্লাস ক্লোজ করে দেব একটু পরে। সো যেটা বলছিলাম যে আমরা এখানে 5 জন জয়েন করেছি, 5 জনের মধ্যে থেকে দেখা গেল ঝগড়াঝাটি করার পরে বললাম যে ঠিক আছে ভাই, তুমি কাজ করবা সফটওয়্যার নিয়ে, তুমি কাজ করবা হার্ডওয়্যার নিয়ে, 2 জনে মিলে ফাইন্ড আউট করে ফেলবা যে কিভাবে আমরা সফটওয়্যার এবং হার্ডওয়্যার মিলে আমরা এই পুরো সিস্টেমটা, ইমেজ ক্যাপশনিং সিস্টেমটা জেনারেট করতে পারি। করার পরে দেখা গেল একটা সময় পরে আমরা কি করলো, যে আমাদের যে এআই মডেলটা আছে সেই এআই মডেলটা আমরা জেনারেট করে ফেললাম। সো এআই মডেলটা জেনারেট করার পরে দেখা গেল আমরা পারফর্ম করে ফেললাম। এখন পারফর্ম করার পরে কি হবে, আমরা কি করলাম, পারফর্ম করার পরে দেখা গেল যে এই প্রজেক্টটা হয়তো কোনো একটা সার্টেন প্রজেক্ট, যেহেতু আমরা প্রজেক্টের ক্ষেত্রে কি বলছি যে একটা প্রজেক্ট সবসময় ইউনিক কিছু একটা কাজ করে এবং একটা স্টার্টিং এবং এন্ডিং থাকে। সো আপনি যখন প্রজেক্টটা ক্লোজ করবেন, প্রজেক্টটা ক্লোজ করার পরে আপনি পারফর্মিং ফেজে আসার পরে প্রত্যেকের মধ্যে হয়তো একটা মন খারাপ হবে, প্রজেক্ট শেষ, এই মেম্বারদেরকে নিয়ে হয়তো কাজ করতে পারবো না, গত 6টা মাস একসাথে কাজ করছি, এরপরের প্রজেক্ট হয়তো একসাথে কাজ করবে না, কারণ প্রজেক্টের নেচার হয়তো ডিফারেন্ট হতে পারে। যদি একই রকম নেচার হয় তখন হয়তো একসাথে কাজ করতে পারেন। তখন কি করা হয়, তখন একটা সেলিব্রেশন আসে। সেলিব্রেশনের মধ্যে এমন ভাবে করা হয় যাতে করে এই মন খারাপ ভাব অথবা তারা যে একটা অ্যাচিভমেন্ট করছে এটা সবার মধ্যে একটা মেমোরেবল একটা সিনারিও ক্রিয়েট করে দেয়, এবং ইন ফিউচারে তারা যাতে আবারও একসাথে যখন কাজ করতে যাবে তখন এই ফিলিংসটা যাতে তাদের মধ্যে আসে যে আমরা প্রিভিয়াসলি খুব ভালো একটা কাজ একসাথে ক্লোজ করে আসছি। সো এই জন্যই বলতেছে যে প্রথমে ফর্মিং, তারপরে হচ্ছে স্টর্মিং, মানে একটা টিম গঠন করা হলো, তারপর তাদের মধ্যে যুদ্ধ ঝগড়াঝাটি হলো, ঝগড়াঝাটি হওয়ার পরে একটা শেপে আসলো অথবা একটা নিয়ম কানুনের মধ্যে আসলো, তারপর তারা কাজটা কমপ্লিট করলো। যখন কাজটা ক্লোজ হয়ে গেল তখন তারা কি করলো, এটাকে সেলিব্রেট করলো। সো এইটাই বলতেছেন টাকম্যান মডেল, এবং তিনি বলতেছেন যে যারা এই মডেল ফলো করে কোনো একটা টিম ডেভেলপ করে তারা খুব ভালোভাবে একটা টিম ওয়ার্কে কাজ করে। এখন আমরা আমাদের পরীক্ষার মধ্যে যেরকম আসতে পারে এখানে, যেমন আমরা হয়তো একটা অথবা 2টা শর্ট নোট দিয়ে দিতে পারি, যেমন বলতে পারি যে রাইট নোট শর্ট নোট অন সেলফ ম্যানেজমেন্ট, অথবা বলতে পারি রাইট শর্ট নোট অন টিম ওয়ার্ক। সেক্ষেত্রে আমরা
যেভাবে নিজের ভাষায় যেভাবে বুঝেছি সেই জিনিসগুলো আমরা এখানে লিখে দিব। আচ্ছা, এখন দেখেন যখন আমরা কোনো একটা প্রজেক্ট করতে যাব, প্রজেক্ট করতে গেলে অবশ্যই কি করতে হবে, আমরা যেটা বলতেছিলাম যে আমাদের একজন প্রজেক্টের স্পন্সর থাকবেন যে টাকা দিবেন, এবং প্রজেক্টের কিছু কাস্টমার থাকবেন যে আমি অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার, আমাকে কেউ টাকা দিবেন প্রজেক্ট এক্সিকিউশন করার জন্য, এবং আমাকে কি করতে হবে, এই প্রজেক্ট এক্সিকিউশনের পরে আমার কাস্টমারের কাছে হ্যান্ড ওভার করে দিতে হবে অথবা ইউজারের কাছে বুঝিয়ে দিতে হবে। তার মানে সিম্পলি দেখেন যে প্রজেক্ট স্পন্সর সে কিন্তু এখানে চ্যারিটেবল অর্গানাইজেশন না, তার নিজের কিন্তু প্রফিটেবিলিটি আছে। সো তার মানে আমি যখন প্রজেক্টটা করব অথবা এক্সিকিউশনে থাকবো, তখন আমার মাথায় কিন্তু প্রজেক্টের যে স্পন্সর আছেন অথবা প্রজেক্টের যে ফান্ডিং যে দিয়েছে সে আছেন, তার কিন্তু যে বিজনেসের উদ্দেশ্য আছে সেটা কিন্তু আমার মাথায় থাকতে হবে, যে তার প্রফিটেবিলিটিটা যাতে এনশিওর হয়, আমি যাতে একদম হাওয়ার হামেশা অথবা যা মন চায় সেভাবে খরচ না করি। পাশাপাশি আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হলো আমার যে গুড গভর্নেন্স যেটা আছে, যে আমি যে উদ্দেশ্যে প্রজেক্ট করছি অথবা কাস্টমার আমার কাছে যে রিকোয়ারমেন্টটা দিয়েছে সেই রিকোয়ারমেন্টটা যাতে আমরা এনশিওর করতে পারি। সো এইটাকে আমার বলতেছি হচ্ছে বিজনেসের নলেজ থাকতে হবে এবং কাস্টমার অ্যাওয়ারনেসও থাকতে হবে। দেখা গেল যে আপনি একটা প্রজেক্টের কাজ করেছেন, আমরা একটা মডেল মাঝে মাঝে অনেক সময় পড়ি, কিভাবে দেখেন, যদিও একটু ডিফারেন্ট এক্সাম্পল হবে এটা, যেমন ধরেন আমরা কোনো একটা বার্গার খেতে গেলাম, একটা বার্গার খেতে যাওয়ার পরে ধরেন আমরা যদি রাস্তার রোড সাইডে যে বার্গার গুলো আছে, বার্গার গুলো খেতে যাওয়ার সময় কিন্তু আমাদের কি মনে হয় যে নর্মাল একটা বার্গার, দুইটা রুটি থাকবে, এর মাঝখানে একটা পেটি থাকবে, এটা যে কোনো কিছু একটা পেটি হইলেই হবে, বার্গারের মতো দেখতে হইলেই হবে। সো আপনি ওখানে খেলেন একটা জায়গাতে, ঠিক তার পাশের দোকানেই গেলেন, পাশের দোকানে যাওয়ার পরে তার মানে এটা কিন্তু একটা নর্মাল ব্যাপার যে একটা বার্গার এরকমই হয়, তার মানে শুধুমাত্র পারপাসটা সার্ভ করে যে আপনি বার্গার খাচ্ছেন। ঠিক তার পাশের দোকানে গেলেন যে সে কি করতেছে, বার্গারের ভিতরে একটা লেটুস পাতা ঢুকিয়ে দিচ্ছে। সো লেটুস পাতা যখন ঢুকিয়ে দিবে, লেটুস পাতা ঢুকিয়ে দেওয়ার পরে দেখা গেল যে একই বার্গার সামান্য একটু লেটুস পাতা দেওয়ার কারণে তখন সে কিন্তু খুবই হ্যাপি। এখন এরপরে কি হবে, আপনি যখন বার্গার খেতে যাবেন তখন আপনার কাছে মনে হবে লেটুস পাতা যে দিচ্ছে এক্সট্রা, আপনাকে সে কিছু একটা এক্সট্রা দিচ্ছে, সো আপনি তার কাছে এরপরে যাবেন। তার মানে প্রথমবার কি হয়েছে, যখন আপনি তার কাছে খেতে এসেছেন, তার কাছে আপনার কাছে মনে হয়েছে যে দিস ইজ এ ডিফারেন্ট কিছু, যে আপনার কাছে আপনাকে গিভ মোর দেন এক্সপেক্টেড, আপনি যা চাচ্ছেন তার থেকে বেশি দিচ্ছেন। কিন্তু আপনি পরের বার যখন তার কাছে আসবেন তখন কিন্তু আপনার কাছে এটাই নর্মাল মনে হবে। কিভাবে নর্মাল মনে হবে, যে ওর কাছে আসলে তো লেটুস পাতা এমনিই দেয়, এটা কিন্তু নর্মাল। দ্বিতীয়বার তৃতীয়বার যাবেন, এখন দেখা গেল যে এরপরে যখন লেটুস পাতা বাদ দিয়ে এর পাশে আরেকটা দোকান আসবে, যে লেটুস পাতা অথবা এর বাইরেও যদি ধরেন কোনো একটা জিনিস দিয়ে দিল, হয়তো একটা চিজের মতো কিছু একটা দিয়ে দিল বার্গারের মধ্যে, তখন কি হলো আপনার, যে সে হয়তো মনে করবে ওটা ও হয়তো আমাকে একটু বেশি সার্ভ করতেছে। কিন্তু ব্যাপারটা হলো যে আপনি কাস্টমারকে যখন কোনো একটা জিনিস প্রথমবার দিবেন তখন সে কি করবে, ফিল করবে যে গিভ মোর দেন এক্সপেক্টেড, কিন্তু সেকেন্ড টাইম যখন দিবেন তখন ওইটাই কিন্তু ধরে নিবে সেটা তার স্ট্যান্ডার্ড, তার কাছে কিন্তু এটার কোনো ইয়ের ফ্যাক্টর আসবে না, এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করবে না। সো কাস্টমার অ্যাওয়ারনেস এর ব্যাপারগুলো কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, যে আপনি যখন কোনো কাজ করতে যাবেন কাস্টমারকে এমন কিছু অফার করবেন না যেটা তাকে কি করবে, কন্টিনিউয়াস আপডেট করবে যে ওর কাছে গেলেই তো কিছু একটা এক্সট্রা পাই, ওর কাছে গেলেই কিছু একটা এক্সট্রা পাই। এই জিনিসগুলো কখনোই কমিট করবেন না অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার হিসেবে। তাতে করে কি হবে, যে আপনি এক সময় দেখা গেল যে তার ওই এক্সপেকটেশনটা এমন ভাবে ক্রিয়েট হয়ে যাবে কাস্টমারের, যে আপনি তাকে আর কখনোই স্যাটিসফাইড করতে পারবেন। আপনি হয়তো অন্য অনেকের চেয়ে অনেক কিছু বেশি দিচ্ছেন তাকে, কিন্তু ওই স্যাটিসফ্যাকশন লেভেলটা তার কাছে আসবে না। সো এখন এটা কেন বলা, সো আপনাদেরকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা যখন প্রজেক্টের কাজ করব, প্রজেক্টের কাজের ক্ষেত্রে আমাকে তিনটা পার্ট আছে। একটা হলো কস্ট ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট। তো কস্ট ম্যানেজমেন্টটা যদি আপনি ম্যানেজ করতে পারেন, কস্ট ম্যানেজমেন্টটা ম্যানেজ করতে পারলে সেটা কিন্তু বাই ডিফল্ট আমাদের কি হবে, আপনার বিজনেসটা কভার করতে হবে। আমরা সামনে যখন কস্ট ম্যানেজমেন্ট পড়বো তখন আমরা কস্ট ভ্যারিয়েন্স নামে একটা টার্ম পড়বো, আর একটা হচ্ছে বাজেট ভ্যারিয়েন্স নামে একটা টার্ম পড়বো, যে টার্মগুলো আসলে আমাদের শেখাবে যে কিভাবে একটা প্রজেক্টের ক্ষেত্রে বিজনেস এবং বিজনেস অ্যাওয়ারনেসটা নিয়ে আসা যায়, বিজনেস অ্যাওয়ারনেসটা নিয়ে আসা যায়। এর বাইরেও আমরা আরো কিছু জিনিস পড়বো, যেমন হচ্ছে কস্ট পারফরমেন্স ইন্ডেক্স। কস্ট পারফরমেন্স ইন্ডেক্স একটা টার্ম পড়বো, আরেকটা পড়বো হচ্ছে শিডিউল পারফরমেন্স ইন্ডেক্স। এই পার্টগুলোর মধ্যে কি করবে, এই দুইটা পার্টটা হচ্ছে আমার বিজনেস অ্যাওয়ারনেস এনশিওর করবে, কস্ট ভেরিয়েন্স, বাজেট ভেরিয়েন্স, এবং কস্ট পারফরমেন্স ইন্ডেক্স এবং শিডিউল পারফরমেন্স ইন্ডেক্সটা আমাকে কি করবে, কাস্টমারের অ্যাওয়ারনেসটা এনশিওর করবে, যে আসলে আমি কাস্টমারের অ্যাওয়ারনেসটা প্রপারলি মেনটেন করছি কিনা।
সো এরপরে যদি আমরা যাই যে আমরা অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার হিসেবে আমাদেরকে কি প্রবলেম সলভিং এর স্কিলটা আমাদের থাকা দরকার। তো প্রবলেম সলভিং এর স্কিলটা যদি আমরা চিন্তা করি যে কিভাবে আমরা প্রবলেম সলভটা করব। এখন ধরেন একটা সিম্পল জিনিস যদি আমরা চিন্তা করি যে আপনি অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আপনি একটা সোলার প্যানেল বসাবেন। এখন সোলার প্যানেল বসানোর সময় আপনি ধরে নিচ্ছি আপনি 3 তলার উপরে সোলার প্যানেল বসাবেন। সো আপনি এখানে নিচ থেকে এই 3 তলা অথবা 2 তলার ছাদের উপরে আপনি একটা সোলার প্যানেল বসাতে চান। তো এখন আপনি যখন চিন্তা করেছেন যে আপনি সোলার প্যানেলটা বসানোর জন্য এখান থেকে নিচ থেকে ক্রেন দিয়ে আপনি বসাবেন, এবং ক্রেনের জন্য আপনি কি করেছেন 10 দিনের মতো টাইম নিয়েছেন যে এই 10 দিনে এই ক্রেনটা দিয়ে আপনি সোলার প্যানেলটা উপরে ক্যারি করবেন। হঠাৎ করে দেখা গেল যে আপনি যে ক্রেনটার কথা চিন্তা করতেছেন সেই ক্রেনটা ব্রেকডাউনে পড়েছে, যেটাকে আমরা সংক্ষেপে অনেক সময় এমবিডি বলে থাকি। এমবিডি মানে হচ্ছে মেশিন ব্রেকডাউন। সো এখন দেখেন এই মেশিন ব্রেকডাউনের মধ্যে যখন পড়ে যাবে আপনার ডেডলাইন কিন্তু সেই 10 দিনই আছে, পান না, এখন কি করবেন? দিস ইজ এ প্রবলেম। সো এই প্রবলেম যদি হয়, আপনাদের কাছে এনি আইডিয়া আছে, কোনো আইডিয়া আছে? ধরেন আপনার ক্রেন নাই, আপনাকে 10 দিনে ডেলিভারি করতে হবে, কিভাবে আপনি সোলার প্যানেলগুলো উপরে উঠাবেন? এক একটা সোলার প্যানেলের ওজন হয়তো আপনি ধরেন 40 কেজি করে। সো এনিওয়ান হ্যাভ এনি আইডিয়া যে আমি এরকম একটা ক্রেনের পরিবর্তে কিভাবে ইনস্ট্যান্ট 3 তলার ছাদের উপরে আমার এই সোলার প্যানেলগুলো উঠাতে পারবো? কারো কোনো আইডিয়া আছে মাথার তার মধ্যে? একটা পোর্টেবল লিফটের ব্যবস্থা করে ফেলতে পারি আমরা 7.5 পোর্টেবল লিফটের ব্যবস্থা করতে পারি, দ্যাটস ফাইন। তার মানে দেখেন ইন দ্যাট কেস আপনি যদি চিন্তা করেন এবং ক্রেনের জন্য যদি বসে থাকেন তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে? এই ডেডলাইন মিস করতে হবে, তাই না? সো ডেডলাইন যদি আপনি মিস করেন তাহলে কিন্তু আপনার ক্রেডিটেবিলিটি নষ্ট হবে, কস্টিং বাড়বে, সবকিছুই বাড়বে। সো এইসব প্রবলেমের ক্ষেত্রে আপনাকে জানতে হবে যে কিভাবে প্রবলেম সলভ করব। এখন এটা হয়তো আমরা খুব সিম্পল একটা জায়গাতে চিন্তা করলাম। এখন দেখেন যদি এইরকম হয় যে আপনি জানেন শুরুতেই আপনি একটা প্রবলেম পড়েছেন, প্রবলেমে পড়ার পরে আপনাকে এই প্রবলেমটাকে সলভ করতে হচ্ছে। তো আমরা যদি একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করি যে ধরেন আপনি কোনো একটা জায়গাতে প্রোডাকশনে কাজ করেন, কোনো একটা জায়গাতে সোলার প্যানেল প্রোডাকশন প্যানেলে আপনি কাজ করতেছেন, যে আপনি অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে প্রোডাকশন ডিপার্টমেন্টে কাজ করেন। তো এখন এই প্রোডাকশন ডিপার্টমেন্টে যখন আপনি কাজ করতেছেন দেখা গেল যে আপনি প্রথম ঘন্টাতে প্রত্যেক ঘন্টাতে আপনি 300 পিস করে সোলার প্যানেল বানাতে পারেন। তো এই প্রত্যেক ঘন্টায় যদি আপনি 300 পিস করে সোলার প্যানেল বানান, দেখা গেল যে আপনি কোনো এক সময় গিয়ে আপনার প্রোডাকশন ক্যাপাসিটি বাড়ছে 10 পিস করে, আপনার প্রোডাকশন ক্যাপাসিটি বেড়ে গেল। সো এখন এই 310 পিস প্রোডাকশন ক্যাপাসিটি যখন বেড়ে গেল, বেড়ে যাওয়ার পরে দেখা গেল যে আপনি প্রোডাকশন ক্যাপাসিটি বাড়াচ্ছেন কিন্তু আপনার এইখানে আবার 10% ডিফেক্ট হচ্ছে। যে আপনি কি করতেছেন, এই 10 পিস যখন বাড়াতে যাচ্ছেন প্রোডাকশন ক্যাপাসিটি, কিন্তু আপনার রিজেক্টের পরিমাণও বাড়তেছে। এখন আপনি যদি হিসাব করে দেখেন যে না আপনি সবসময় প্রোডাকশন ক্যাপাসিটির দিকেই কাভার টার্গেট নেবেন, যে আপনি প্রোডাকশন বাড়াবেন কিন্তু আপনি ডিফেক্টের দিকে নজর দিবেন না, তাহলে কিন্তু আপনার এই প্রবলেমটা সবসময় থেকে যাবে। তার মানে আপনাকে মাথায় রাখতে হবে এরকম অনেক সময় যে আপনি দেখতেছেন যে এখানে 300 পিস প্রোডাকশন হচ্ছে খুবই স্মুথলি, এবং সেই ক্ষেত্রে আমার এখানে হয়তো 2% মতো একটা রিজেক্ট আছে। সো আমার হয়তো এখানে 2% মতো একটা রিজেকশন আছে, কিন্তু আমি যখন এই 10 পিস বাড়াতে যাচ্ছি, এই 10 পিস প্রোডাকশন বাড়াতে গেলে আমার কি হলো, রিজেকশন পার্সেন্টেজ হয়ে যাচ্ছে 10%। কিন্তু আমি কি করতেছি, এই শুধুমাত্র এই 10 পিস বাড়ানোর হিসাবটাই রাখতেছি, এই রিজেকশনের পার্সেন্টেজটা রাখতেছি না। সো এই প্রবলেম গুলা যদি আমি সলভ করতে চাই তাহলে কিন্তু আমাকে ফ্যাক্ট অ্যানালাইসিস করতে হবে। ফ্যাক্ট অ্যানালাইসিস কিভাবে করতে হবে? যে আমাকে চিন্তা করতে হবে যে আসলে আমি এই যে অতিরিক্ত যে প্রোডাকশনটুকু করতে যায়, যে পরিমাণ ওয়েস্টেজ করতেছি, সেই ওয়েস্টেজের ইম্প্যাক্টটা কতটুকু। যদি এরকম হয় যে না আমি অতিরিক্ত প্রোডাকশন করব কিন্তু আমার এরকম এই জায়গাতে কোনো রকমের ওয়েস্টেজ বাড়বে না, সেই ওয়েস্টেজটা না বাড়ানোর জন্য আমাকে কি চিন্তা করতে হবে? তার মানে আমাকে প্রসেসটাকে প্রপারলি অ্যানালাইসিস করতে হবে যে কি কারণে আমার এই ওয়েস্টেজটা জেনারেট হচ্ছে, এবং আমি প্রোডাকশন বাড়াবো কিন্তু কোনো রকম ওয়েস্টেজ হবে না। সেই ধরনের ক্ষেত্রে আমাকে একটা প্রবলেম সলভিং এর ইনিশিয়েটিভ নিতে হবে। কিভাবে নিতে পারি দেখেন, আমরা যদি এখানে একটা এক্সাম্পল দেখি, দেখেন আমরা ছোটবেলায় কি দেখেছি। ছোটবেলায় আমরা নিচতলা থেকে যখন উপরতলায় যেতাম তখন আমরা এই সিঁড়ির মাধ্যমে ইউজ করতাম, তাই না? সিঁড়ির মাধ্যমে ইউজ করতাম, কি হতো যে আমরা নিচ থেকে উপরে উঠে যাব, সিঁড়ি ফিক্স থাকতো, আমি উঠে যেতাম। তো এটা ডে টু ডে পার্ট আমাদের। তো
প্রবলেম সলভিংটা কিভাবে আসছে চিন্তা করে দেখেন একটু। আমরা এখানে একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করছিলাম, একটা সিঁড়ির এক্সাম্পল নিয়ে। ছোটবেলায় যেটা হতো, আমরা নিচতলা থেকে যখন দোতলায় উঠতাম, নিচতলা থেকে দোতলায় ওঠার সময় আমরা কি করতাম, নিজেরা হেঁটে হেঁটে উপরে উঠে দোতলায় উঠতাম। এটার পরে কি হলো, যেহেতু আমাদের উপরে উঠতে কষ্ট হয়, যারা ইনভেন্টর আছেন তারা কি করলো, বললো যে ঠিক আছে আমরা ফিক্স থাকবো, সিঁড়ি উপরে উঠে যাবে, এবং এখান থেকে কি করলো যে এসকেলেটরের তৈরি হলো। তার মানে দেখেন, আপনি কেউ যদি চিন্তা করতো যে সিঁড়ি কিভাবে উঠবে, সিঁড়ি কিভাবে উঠবে, এই চিন্তাটা যদি মাথায় থাকতো, তাহলে কিন্তু কোনো প্রজেক্ট থেকেই এসকেলেটরটা তৈরি হতো না। তার মানে সবসময় মাথায় রাখবেন যে আপনি যে জিনিসটা চিন্তা করছেন অথবা যে জিনিসটা সবসময় হতে দেখেন, সেটাকে যদি আপনি চ্যালেঞ্জ করেন, সেখান থেকে কিন্তু নতুন কিছু আসে, এবং সেই নতুন কিছুটা কোত্থেকে আসে, প্রজেক্ট থেকেই আসে। এবং প্রজেক্টটা থেকে যেটা আসে, প্রজেক্টে কি হয়, যে কোনো রকমের একটা সলিউশন নিয়ে আসেন আপনি, তাই না? তাই তো, এটাই হলো গিয়ে আমাদের প্রজেক্টের মূল উদ্দেশ্য। তার মানে দেখেন, যারা একসময় ধ্যান ধারণায় বিশ্বাস করতো যে না, মানুষ সবসময় সিঁড়িতে উঠে যাবে, সিঁড়ি আবার কিভাবে উঠবে, সেই ধারণা পরিবর্তন করে কিন্তু সিঁড়ি উপরে উঠে যাচ্ছে, এখন মানুষ দাঁড়িয়ে থাকে অথবা মানুষ ফিক্স থাকে। যখন এই দুইটা হয়ে গেল, দেখেন এই চ্যালেঞ্জটাকে অ্যাজাম্পশন করলো, একটা আরেকটার পরিপূরক, যেটাকে আমরা বলতেছি অ্যাজাম্পশনকে চ্যালেঞ্জ করা অথবা চ্যালেঞ্জ অ্যাজাম্পশন। এর পরবর্তী কিন্তু এই জায়গায় আর চ্যালেঞ্জের কিছু নাই, কারণ এখানে দুইটা জিনিস ছিল, সিঁড়ি আর মানুষ ছিল, দুইটাকে আপনি চ্যালেঞ্জ করা শেষ। এখন আপনি কি করবেন? তখনও কিন্তু আবার একটা প্রজেক্ট আসলো, যে আমরা আসলে এই ধরনের যে কাজগুলো আর একটু ডিফারেন্ট ইনোভেশনের পার্টটা আসে। প্রথমে হলো নর্মালি আপনি অ্যাজ ইট ইজ যেভাবে দেখে আসছেন সেভাবে প্রবলেম সলভ করবেন, যদি সেইভাবে প্রবলেম সলভ না হয়, তাহলে আপনি যে অ্যাজাম্পশনটা ধরে প্রবলেম সলভ করতে পারতেছেন না, সেই অ্যাজাম্পশনটাকে ডাইরেক্ট চ্যালেঞ্জ করবেন, যে না এটা তো সবসময় হয়ে যাচ্ছে, তো আপনি একটু চিন্তা করবেন না, এটা যেহেতু হচ্ছে না, আমি তাহলে একটু উল্টোটা করে দেখি কি হয়। তো উল্টাটা করে দেখার পরে একটা সলিউশন আসলো। এখন দেখলেন যে আসলে এই উল্টাটা করেও আপনার হচ্ছে না, তখন কি করবেন? সো উল্টাটা করেও যদি আপনার না হয়, তখন আপনি একটু ইনোভেশনের চিন্তা করতে হবে, যে না আপনি এই কনসেপ্ট থেকে বেরোয় আসেন। কনসেপ্ট থেকে বেরোয় আসার পর দেখেন কি আসলো, লিফট আসলো। লিফটের মধ্যে কিন্তু সিঁড়ির কোনো জিনিসই নাই, সিঁড়ি নাই, সিঁড়ি কি আছে লিফটে? নাই। তো ও কি করলো, কিন্তু আপনাকে খুব দ্রুততার সহিত উপরে নিয়ে চলে গেল, কিন্তু আপনাকে সিঁড়িতে উঠতে হলো না। এটাকে বলতেছে রিয়েল টাইম ইনোভেশন। রিয়েল টাইম ইনোভেশনটা কি দেখেন, সিম্পলি এটাও কিন্তু একটা প্রবলেম থেকে আসছে, এটাও একটা প্রজেক্টের পার্ট, যে আপনি কোনো একটা প্রজেক্টে কাজ করতেছেন, প্রজেক্ট নিয়ে কি নিয়ে কাজ করতেছেন, যে আমি নিচ থেকে উপরে উঠবো, কোনো সিঁড়ি থাকবে না। ইন্টারেস্টিং পার্ট হলো, এখানে সিঁড়িটা ছিল, আপনি উপরে উঠতেছেন, সিঁড়ি স্থির ছিল, এই জায়গাটার মধ্যে কি হলো, সিঁড়ি উঠলো, আপনি দাঁড়ায় থাকলেন, এর বাইরে কিন্তু সিঁড়ি কিন্তু না, সিঁড়ি ছিল, এখন কি হলো, সিঁড়িটাই হাওয়া হয়ে গেল, সিঁড়ি বলে কিছু থাকলো না, যেটা লিফট দিয়ে কভার আপ করলো। তো আমরা জিনিসটা হলো এরকম, এটা কিন্তু স্টেপ হচ্ছে, যে প্রবলেম সলভিং এর স্টেপ হলো প্রথমে অ্যাজ ইট ইজ কাজ করে যাবেন, যদি ওই স্টেপ কাজ না করে, তাহলে আপনি কি করবেন, অ্যাজাম্পশনটাকে চ্যালেঞ্জ করবেন, যে যা হচ্ছে সেটার বিপরীতটা করবেন। যদি দেখেন যে না, এটাতে আর কোনো ইমপ্রুভমেন্ট অথবা কোনো প্রবলেম সলভ হচ্ছে না, তাহলে আপনাকে নতুন কোনো কিছু চিন্তা করতে হবে, যেটা এই সিঁড়ির সাথে কোনোভাবেই ইনভলভমেন্টের মধ্যে নাই। তো এটা আমাদের একটু সবসময় মাথায় রাখবো প্রবলেম সলভিং এর জন্য, যে এইভাবে আমরা প্রবলেম সলভিংটা করতে পারি। তো এখন দেখেন, যখন কোনো প্রবলেম সলভিং করতে যাব, ধরেন প্রবলেম সলভিং করতে হলে আপনাকে প্রথমে কি করতে হবে, একটা প্ল্যান করতে হবে। যে কোনো প্রবলেম, যে কোনো ধরনের প্রবলেমে যখন আপনি পড়বেন, প্রথমে আপনাকে কি করতে হবে, প্ল্যান করতে হবে। প্ল্যান করতে হয় কিভাবে, যেমন ধরেন যে আপনি চিন্তা করতেছেন যে আপনার বাসার যে সিলিং ফ্যানটা আছে, সিলিং ফ্যানটা কাজ করছে না। তা আপনি অনেকদিন ধরে কি করে আপনাকে প্রবলেম ফেস করতেছে, তাই না? প্রবলেম ফেস করার পরে আপনি সিম্পলি যদি একটু চিন্তা করেন যে আসলে সিলিং ফ্যানটা কাজ করতেছে না, আপনি চিন্তা করলেন এটা আপনি ঠিক করবেন। সো সিলিং ফ্যানটা যখন ঠিক করবেন, আপনি ডিসাইড করে ফেলেন যে সিলিং ফ্যানটা ঠিক করবেন, ঠিক মতো ঘোরে না। এখন আপনি কি চিন্তা করলেন, যে আপনি চিন্তা করে দেখলেন যে এটার ক্যাপাসিটরটা মনে হয় নষ্ট হয়েছে, এই জন্য মনে হয় আমার স্পিড পাচ্ছে না সিলিং ফ্যানটা। তো আপনি এটা চিন্তা করে ফেললেন, চিন্তা করে ফেলার পরে আপনি চিন্তা করে ফেললেন যে ঠিক আছে, তাহলে আমি এই ক্যাপাসিটরটা চেঞ্জ করব। কবে চেঞ্জ করব? উইথিন নেক্সট 7 days এর মধ্যে এটা আমি চেঞ্জ করতে চাই। ওকে, চেঞ্জ করে ফেললাম। চেঞ্জ করে ফেলার পরে আমি চেক করে দেখব যে আসলে কি আমার এই ক্যাপাসিটরটা চেঞ্জ করার পরে ফ্যানটা ঘুরতেছে। এখন দেখলেন যে না, ফ্যানটা আগের মতোই ঘুরতেছে। ঘুরতে ফেলার পরে আপনি কি করলেন, এই অ্যাজ ইট ইজ যেভাবে ছিল সেইভাবে এই প্রজেক্টটাকে এখানে ক্লোজ করে দিলেন। ঠিক আছে, এখন এখানে আরেকটা ঘটনা ঘটতে পারে। ঘটার পরে কি আসতে পারে, দেখেন যেখানে চেক করে দেখলেন যে আপনি যে ক্যাপাসিটরটা চেঞ্জ করছেন, সেই ক্যাপাসিটরটা আসলে প্রবলেম সলভ করতে পারে নাই, তার মানে এই প্ল্যানিং আপনার কাজ হয় না। তখন আপনি কি করলেন, আপনি একটা কারেক্টিভ অ্যাকশন নিলেন। কারেক্টিভ অ্যাকশনটা কি নিলেন, যে আপনার এখানে
যে ক্যাপাসিটরটা আছে নিশ্চয়ই ক্যাপাসিটরের কোথাও প্রবলেম নাই, নিশ্চয়ই আমার যে কয়েলটা ছিল অথবা আমার যে উইন্ডিংটা আছে উইন্ডিং এ কোথাও অ্যাবনর্মালিটিস আছে। দ্যাটস ওয়াই যে ফোর্সে অথবা যে ম্যাগনেটিক ফোর্সটা তৈরি হওয়ার কথা ছিল উইন্ডিং থেকে সেই ফোর্সটা ক্রিয়েট হচ্ছে না। সো হয়তো কোথাও কোনো একটা লাইনে অথবা আপনার যে উইন্ডিং ছিল উইন্ডিং হয়তো কোথাও কেটে গেছে, দ্যাটস ওয়াই আপনার যে পুরো লাইনের জন্য যে কানেকশনটা আছে সেই কানেকশনটা তো প্রপারলি পাচ্ছে না, কখনো পাচ্ছে কখনো পাচ্ছে না। সো ইন দ্যাট কেস আপনি চিন্তা করলেন যে আপনি উইন্ডিংটা খুলে দেখবেন এবং কোন জায়গাটায় যদি শর্ট আছে কিনা সেটা চেক করে দেখবেন, এবং আপনি চিন্তা করে দেখলেন যে উইন্ডিংটা খুলে আপনি আগামী 10 দিনের মধ্যে এই উইন্ডিংটা রিউইন্ডিং করে দেখবেন এবং আগে চেক করে দেখবেন যে এখানে কন্টিনিউটি টেস্ট করে দেখবেন। কন্টিনিউটি টেস্ট মানে কি, যে আপনি ওভারঅল দেখবেন কন্টিনিউটি টেস্ট করে যে এখানে কোনো রকম কানেকশন এরর আছে কিনা। যদি দেখেন কানেকশন এরর না থাকে, আপনি কাজ করার পরে চেক করে দেখলেন যে না কানেকশন এরর নাই, তাহলে ফাইন, তাহলে আপনার অন্য কোনো কারণ ফাইন্ড আউট করতে হবে যে কারণে ফ্যানটা ঠিক মতো ঘুরছে না। আপনি হয়তো আপনার ফ্যানের রেগুলেটরটা চেঞ্জ করে নিতে পারেন। রেগুলেটরটা যখন চেঞ্জ করে নিলে দেখা গেল যে রেগুলেটরের যে প্রবলেমটা আছে এই রেগুলেটরের প্রবলেমের জন্য আপনার আসলে ফ্যানটা ঘুরছে না। সো এখন দেখেন, তার মানে আমরা তিনটা অ্যাঙ্গেল থেকে চিন্তা করলাম। কিভাবে চিন্তা করলাম, যে আমরা প্রথমে ক্যাপাসিটর চিন্তা করলাম, তারপর আমরা চিন্তা করলাম কি, ধরে নিচ্ছি আমরা উইন্ডিং এর কথা চিন্তা করলাম, আমরা তারপরে আমরা রেগুলেটরের কথা চিন্তা করলাম। সো এইভাবে দেখেন একটার পর একটা কি করলাম, আমি ফাংশনটা কাজ করেই গেলাম। তো কাজ করে যাওয়ার পরে কি হলো, আমি একটা জায়গায় দেখা গেল যে আমি যখন রেগুলেটরটা চেঞ্জ করলাম আমার প্রবলেমটা সলভ হয়ে গেল, এইখানে কিন্তু আমার প্রবলেম ক্লোজ হয়ে গেল। সো এই যে আমরা বলতেছি একবার প্ল্যান করছি, একবার ডু করছি, প্ল্যান করার পরে সেই কাজটা করছি, কোর্স করার পর চেক করে দেখছি ঠিক মতো হচ্ছে কিনা। যদি কাজ হওয়ার পরে স্টপ করতে হয় আমাকে, না আমি এখানে ক্লাস ক্লোজ করে ফেলছি তাহলে আমি এখানে অ্যাকশন নিয়ে কাজটা ক্লোজ করে ফেলবো। যদি না হয় তাহলে এই চক্রাকার যে সাইকেলটা আছে সেই সাইকেলটা কি করতে হবে, চলতেই থাকবে চলতেই থাকবে। সো এটা যেহেতু প্রথম অক্ষরগুলো দিয়ে দেখেন, এখানে আমার পি, এখানে ডি, এখানে সি আর এখানে এ, এই পিডিসিএ এর উপরে বেস করে এটাকে আমরা বলতেছি পিডিসিএ সাইকেল। আপনি যখন কোনো একটা প্রজেক্ট করবেন, প্রজেক্ট করলে সবসময় মাথায় রাখবেন যে আপনি প্রথম ফেজে সবসময় সাকসেস নাও হতে পারেন, বাট আপনাকে এই পিডিসিএ সাইকেলটা যখন আপনি কন্টিনিউয়াস ফলো করবেন দেখবেন আপনি এক সময় না এক সময় আপনার প্রজেক্ট থেকে আপনি রেজাল্ট বের করে নিয়েই আসতে পারবেন। যেমন আপনারা যখন ক্যাপস্টোন প্রজেক্ট গুলো করবেন, ক্যাপস্টোন প্রজেক্টের সময় কিন্তু সবসময় আপনাকে মাথায় রাখতে হবে যে আমি অ্যাটলিস্ট যে প্রবলেমটা সলভ করতে যাব 3টা সলিউশন যাতে আমার মাথায় থাকে। 3টা সলিউশন আপনি যখন হাতে মাথায় নিয়ে রাখবেন, আপনি কি করবেন, প্রথম স্টেজে আপনার প্রজেক্টের জন্য প্রথম অপশন নিয়ে খেলবেন। যদি দেখেন এখান থেকে আপনি প্রবলেমের সলিউশন পেয়ে গেছেন তাহলে দ্যাটস ফাইন, আপনার এই দুটো অপশন চেক করার দরকার নাই। ফিউচারে যখন কোনো প্রজেক্ট অথবা থিসিস করবেন তখন আপনি এই দুইটা থিসিসের উপরে দুইটা প্যারামিটারের উপরে কাজ করতে পারেন। অথবা যদি দেখেন প্রথমবার হয়নি তখন দ্বিতীয়টা নিয়ে কাজ করবেন, দ্বিতীয়টা হয়নি তৃতীয়টা নিয়ে কাজ করবেন। যদি দেখেন এই 3টাতে হয় না, ফার্দার কোনো অপশন খুঁজবেন, তার মানে দেখবেন যে আপনি যে 3টা পয়েন্ট চিন্তা করছেন সেটা কিন্তু অ্যাবসলিউট সলিউশন না। সো এইটা হলো পিডিসিএ সাইকেল আমরা বলছি। সো এইটা আমাদের যত ধরনের প্রবলেম আছে সেই প্রবলেম গুলাকে আমরা পিডিসিএ সাইকেলের মধ্যে ফিল আপ করতে পারি। এই যে পিডিসিএ সাইকেলটা, এটার জনক হচ্ছে ডক্টর এডওয়ার্ড ডেমিং। ওনাকে কোয়ালিটির জনকও বলা হয়। কোয়ালিটি মানে হচ্ছে আপনি যখন কোনো একটা কোয়ালিটি নিয়ে কাজ করবেন, বেস্ট কোয়ালিটি, সবকিছুর কোয়ালিটি নিয়ে কাজ করবেন, তখন এই ডক্টর এডওয়ার্ড ডেমিং এর নাম আসে। সেই এডওয়ার্ড ডেমিং সাহেব এই পিডিসিএ যে সাইকেলটা আছে সেই সাইকেলটার জনক, এবং আমরা আমাদের প্রাত্যহিক দিনের যে সাধারণ যে প্রবলেম গুলো আছে এই পিডিসিএ সাইকেলের মাধ্যমে সলভ করতে পারি। বাট আমাদের যদি কোনো যে প্রজেক্ট যখন করতে যাব, প্রজেক্টটা করতে যাওয়ার পর কিছুটা কমপ্লেক্স প্রবলেম সামনে আসবে, যেটা হয়তো পিডিসিএ দিয়ে হয়তো প্রপারলি সলিউশন করা যায় না। কারণ কি দেখেন, এই ডুর মধ্যে আপনার অনেক কিছু আছে। এখন এই ডুর মধ্যে আসলে কি ডু করবেন আপনি, সেই ডুটাকে আমরা কি করতেছি, ভাঙতে পারি, অথবা এই চেকটাকে আমরা কিছু রকম ভাঙতে পারি। ঠিক আছে, সেই ভাঙ্গাটাই আমরা কি করছি, পিডিসিএ থেকে যখন আরেকটু অ্যাডভান্স লেভেলে আসবো তখন সেটাকে আমরা বলতেছিল 8D মেথড অথবা 8 ডিসিপল মেথড। সো 8 ডিসিপল মেথডটা কি, ডিসিপল মেথডটা হলো ধরেন কোনো একটা কাজ যখন আমরা করতে যাব অথবা মোস্টলি 8D মেথড গুলো হচ্ছে যখন আমরা কোনো প্রবলেম সলভ করতে যাব তখন এইটা খুব ইফেক্টিভ মেথড, এবং যখন কমপ্লেক্স প্রবলেম গুলো সলভ করতে যাব কাজ করতে গেলে। ধরেন আপনি একটা কোনো প্রজেক্টে আছেন, এই প্রজেক্ট নিয়ে আপনি কি করতে চান, যে আপনার প্রজেক্টের ক্ষেত্রে দেখা গেল যে আপনার লিকেজ কারেন্ট, আপনার যে ট্রান্সফরমারটা আছে অথবা আপনার যে সাবস্টেশনটা আছে সেটার মধ্যে থেকে একটা লিকেজ কারেন্ট যাচ্ছে।
এই লিকেজ কারেন্টের জন্য আপনার প্রচুর পরিমাণে কি হয়, ইলেকট্রিসিটি যেটা আছে সেটাকে আমরা যেটা বলি না সিস্টেম লস, এই লিকেজ কারেন্টের জন্য অনেক সময় আমার এই সিস্টেম লস তৈরি হয়। সো এই লিকেজ কারেন্টটা আপনি দূর করার জন্য চেষ্টা করতেছেন। তো এখন এই লিকেজ কারেন্টটা দূর করার জন্য আপনার সাবস্টেশনের ক্ষেত্রে আপনি একটা টিম ডিফাইন করলেন যে আপনি 4 জন নিয়ে একটা টিমের মাধ্যমে কাজ করে আপনি এই প্রবলেমটাকে সলভ করতে চান। সেই লিকেজ কারেন্টটা যখন বের করবেন তখন আপনাকে প্রথমে একটা টিম ডিফাইন করলেন 4 জনের, কে কি কাজ করবেন তাকে ফাইন্ড আউট করে দিলেন যে কে কোন কাজটা করবে। এরপরে কি করলেন, আপনি প্রবলেমটাকে ডিসক্রাইব করলেন যে আপনার এখানে যে লিকেজ কারেন্টটা আছে, লিকেজ কারেন্টটা দেখা গেল 100 মিলি অ্যাম্পিয়ারের উপরে, বাট দেখা গেল নর্মালি যদি আমরা চিন্তা করি নর্মালি 10 মিলি অ্যাম্পিয়ার হলে আমার লিকেজ কারেন্টটা অ্যাকসেপ্টেবল, কিন্তু আপনার আছে হলে 100 মিলি অ্যাম্পিয়ার। সো এখন দেখা যাচ্ছে আপনার লিকেজ কারেন্টটা আছে বেশি আছে। তো এখন লিকেজ কারেন্ট যেহেতু আপনার বেশি আছে, আপনাকে ফাইন্ড আউট করে বের করতে হবে যে কি কারণে আপনার এই লিকেজ কারেন্টটা কমানো যায় কি করলে। এই জন্য আপনি কি করলেন, যেহেতু লিকেজ কারেন্টটা কম আছে আপনাকে ইনিশিয়ালি একটা ইন্টারিম কন্টেন্ট করতে হবে। কিভাবে ইন্টারিম কন্টেন্ট করার জন্য আপনি প্রত্যেকটা চিন্তা করলেন যে আসলে কোন জায়গায় লিকেজ কারেন্টটা বেশি। আপনার কি ট্রান্সফরমার থেকে লিকেজ কারেন্ট বেশি যাচ্ছে, নাকি আপনার সুইচ গিয়ারের কারণে কোথাও লিকেজ হচ্ছে, সেই যন্ত্রটা ফাইন্ড আউট করে আপনাকে একটা ইনিশিয়ালি কি করতে হবে যে এই যন্ত্রটাকে আপনি কি করবেন, আইসোলেট করে ফেলবেন। আইসোলেট করে ফেলবেন। এই আইসোলেট করার পরে আপনি কি করলেন, আপনি প্রথমে চিন্তা করে দেখবেন যে একটা রুট কজ অ্যানালাইসিস করবেন যে আসলে এই যে প্রবলেমটা হচ্ছে কি কারণে হচ্ছে, এটা কি হঠাৎ করে হচ্ছে, এটা কি ডিভাইসের প্রবলেম না কি জন্য। এই জন্য আমরা নর্মালি কি করি, হোয়াই অ্যানালাইসিস করি, সেটাকে বলা হচ্ছে হোয়াই অ্যানালাইসিস। হোয়াই অ্যানালাইসিসটা কি জিনিস, যেমন ধরেন আপনি কোনো একটা প্রবলেমে পড়েছেন, এই প্রবলেমে পড়ার কারণে আপনাকে দেখা গেল যে প্রবলেমটাকে সলভ করতে হবে। যখন রুট কজ অ্যানালাইসিস করবেন, রুট কজ অ্যানালাইসিস করা মানে হচ্ছে একদম সমস্যা অথবা প্রবলেমের গভীরে চলে যাওয়া। কিরকম, ধরে নেন আমি হয়তো আগামীকালকে ক্লাসে অথবা চিন্তা করেন যে আজকে আমি অফিসে দেরি করে গিয়েছি, আপনি আজকে ক্লাসে দেরি করে গিয়েছেন, কেন গিয়েছেন, দিস ইজ এ কারণটা কি যে আপনি আজকে ক্লাসে দেরি করে গিয়েছেন, কেন গিয়েছেন। যদি আমরা চিন্তা করে দেখি যে আপনি ক্লাসে দেরি করে গিয়েছেন কারণ আপনার মোবাইলে অ্যালার্মটা বাজে নাই। এখন মোবাইলে অ্যালার্মটা বাজে নাই, ঠিক আছে, মোবাইল অ্যালার্ম বাজে নাই, কেন বাজলো না, কারণ হচ্ছে আপনার মোবাইল ফোনটা বন্ধ হয়ে গেছে। এখন এই যে মোবাইল ফোনটা বন্ধ হয়ে গেল, এই মোবাইল ফোনটা বন্ধ হয়ে যাওয়ার পরে আসলে কেন মোবাইল ফোনটা বন্ধ হলো, কারণ কি আপনি মোবাইলটা চার্জে দেন নাই। এখন মোবাইলের চার্জটা কেন দেন নাই, মোবাইলের চার্জটা দেন নাই কি জন্য, যে আপনার বাসায় ইলেকট্রিসিটি ছিল না। এখন দেখেন বাসায় যে ইলেকট্রিসিটি থাকবে না সেটা কিন্তু আপনার কন্ট্রোলে নাই। তার মানে হোয়াই অ্যানালাইসিস মানে হলো যে আপনি কোশ্চেন করতেই থাকবেন যে কেন প্রবলেম হলো, ওইটা কেন হলো, ওইটা কেন হলো, ওইটা কেন হলো, এটা করতে করতে লাস্ট পর্যন্ত যাবেন, কোন পর্যন্ত যাবেন, যেই পর্যন্ত প্রবলেমটা আপনার কন্ট্রোলে আছে। যদি দেখেন যে প্রবলেমটা আপনার কন্ট্রোলের বাইরে চলে গেছে তাহলে কিন্তু ওইটাকে আপনি রুট কজ ধরতে পারবেন না। তার মানে আপনি কোনো সমস্যার সমাধান করতে যাচ্ছেন, সেই সমস্যার সমাধান করতে যাওয়ার জন্য কেন করতে করতে অনেক ডিপলি যাবেন, এবং ডিপলি যাওয়ার পরে কি করবেন, আপনি এই সমস্যাটাকে দেখবেন যেটা আপনার এখতিয়ারে কোন জায়গাতে আছে, সেই পর্যন্ত গিয়ে আপনি প্রবলেমটা সলভ করার চেষ্টা করবেন। যদি আপনার এখতিয়ারের বাইরে চলে যায় তাহলে সেটাকে আপনাকে হাই অথরিটির কাছে এসকেলেট করতে হবে। ঠিক আছে, যে আপনার এখতিয়ার যে পর্যন্ত আছে সেই পর্যন্ত সলভ করতে হবে। এখন দেখেন কারেন্ট চলে গেছে, তার আগে কি ছিল যে আমি চার্জ দিতে ভুলে গেছি, তার মানে এমন একটা সময় আপনাকে চার্জ দেওয়া এনশিওর করতে হবে যাতে করে অ্যালার্মটা বাজেই। তা আপনি নর্মালি কি করতেন, আগে 11টার সময় চার্জ দিতেন, এই জন্য সারা রাত কারেন্ট ছিল না, আপনার মোবাইলে চার্জ ছিল না, আপনি ঘুমিয়ে গেছেন, উঠতে পারেননি, এই জন্য আপনার স্কুলে ইউনিভার্সিটিতে অথবা আপনার অফিসে লেট হয়ে গেছে। এখন যদি চিন্তা করেন যে না আমি এখন থেকে সন্ধ্যা 7টার সময় অ্যালার্ম চার্জে দিব, সন্ধ্যা 7টার সময় চার্জে দিয়ে ঘুমানোর আগে দেখবো যে ফুল চার্জ হয়ে গেছে, তখন আমি ঘুমাবো, তাহলে কিন্তু যদি আপনি এটা করতে পারেন দেখবেন যে আপনি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠবেন মোবাইলে অ্যালার্মে, আপনার কিন্তু কোনো রকম লেট হবে না। সেম একইভাবে আমরা যদি এই লিকেজ কারেন্টের কথা চিন্তা করি, যে আমরা রুট কজ নিয়ে দেখলাম যে আমরা যে সুইচ গিয়ার ইকুইপমেন্ট গুলো ইউজ করেছি, সেই সুইচ গিয়ার ইকুইপমেন্টের মধ্যে যে ক্রস ওভার যে ভোল্টেজটা আছে, সেই ক্রস ওভার ভোল্টেজটা যা মানে আপনার যেহেতু হাই ভোল্টেজ সুইচ গিয়ার ইউজ করছি আমরা, সেটার মধ্যে থেকে ক্রস ওভারের কারণে অথবা ক্রস ওভার ভোল্টেজটা আমার ক্রিপ রেজিস্ট্যান্সে বেশি হয়ে যাওয়ার কারণে কি করেছে, ইনসুলেশন ব্রেক করেছে। ইনসুলেশন ব্রেক হয়ে যাওয়ার কারণে দেখা গেল
যে আমার ওই জায়গাটাতে যে পরিমাণ লিকেজ কারেন্ট থাকার কথা তার চাইতে যেহেতু একটা ইনসুলেশন রেজিস্ট্যান্স ব্রেক করেছে, ইন দ্যাট কেস সেই ক্ষেত্রে কিন্তু আমার বেশি পরিমাণ কারেন্ট এখান থেকে আমি লস করছি। তাহলে এক্ষেত্রে আমাকে কি করতে হবে, এক্সটার্নালি হয়তো কোনোভাবে আমি এই জায়গাতে একটা ইনসুলেশনের ব্যবস্থা করতে পারি, অথবা যদি সেই ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু আমাকে সুইচ গিয়ারটাকে পরিবর্তন করতে হবে। আদারওয়াইজ কিন্তু আমার লিকেজ কারেন্টটা বাড়তেই থাকবে। এখন লিকেজ কারেন্টটা বাড়লে কি হবে, যে আপনি হয়তো কোনো একটা কারণে হয়তো ইলেকট্রিসিটি পে করছেন কিন্তু আপনি আসলে ইলেকট্রিসিটি কনজাম্পশন করছেন না, ইন দ্যাট কেস কিন্তু এটা হতে পারে। তো এখানে আপনি রুট কজ করে অ্যানালাইসিস করে দেখলেন যে আপনার যে লিকেজ কারেন্ট যেটা আছে সেই লিকেজ কারেন্টটা সুইচ গিয়ারের যে ইনসুলেশন ব্রেকডাউন রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্সটা ব্রেক করে গেছে। এখন কারেক্টিভ অ্যাকশনটা কি? কারেক্টিভ অ্যাকশন হয়তো একটা, যে আপনি হয়তো ইন্টারনালি হয়তো কোনো রকম ব্যারিকেড ক্রিয়েট করে অথবা কোনো রকম ভ্যানিশিং অয়েল অথবা এই টাইপের কিছু ইউজ করে আপনি একটা কৃত্রিম একটা হাই ভোল্টেজ একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করতে পারেন, অথবা ইনসুলেশন ক্রিয়েট করতে পারেন, অথবা চিন্তা করলেন যে না, যেহেতু হাই ভোল্টেজের ব্যাপার, ইনসুলেশন যদি ফার্দার ব্রেকডাউন করে রিস্ক হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা এটা চেঞ্জ করে নিতে পারি। এটা আমরা প্ল্যান করলাম। প্ল্যান করার পরে আমরা টাইম নিলাম যে আমরা আপাতত যে কয়দিন আছে 7 দিনের মধ্যে এই প্রজেক্টটাকে ইমপ্লিমেন্ট করতে চাই। ইমপ্লিমেন্ট করার পরে আমরা একটু চেক করে দেখবো যে আমরা যেই রকম লেভেলে লিকেজ কারেন্টটাকে নিয়ে আসতে চেয়েছি সেই রকম লেভেলে লিকেজ কারেন্টটা আসছে কিনা। যদি আমরা সেই রকম লেভেলে লিকেজ কারেন্টটা নিয়ে আসতে না পারি তাহলে কি হবে, সেই লিকেজ কারেন্টটা না আসতে বলে তখন আমাকে ফাইন্ড আউট করতে হবে যে ফার্দার আর কি কারণ আছে যে কারণে আমার এই লিকেজ কারেন্টটা বাড়তেছে। এখন দেখেন, এই লিকেজ কারেন্টটা যখন আমরা সলভ করে ফেলতে পারবো বারবার এই রিকারেন্সটা বন্ধ করে, যে আমার সেকেন্ড টাইম আর এরকম লিকেজ কারেন্টের প্রবলেমটা হচ্ছে না। কি জন্য? কারণ আমি রুট কজ তো ফাইন্ড আউট করেছি। রুট কজ মানে কি? রুট কজ মানে হচ্ছে মূল সমস্যা যেটা আছে সেটা সমাধান করে ফেলেছি। তো অনেক সময় এরকম রুট কজটা কিন্তু আমাকে প্রপারলি অ্যানালাইসিস করতে হবে, সেই জন্য আমরা কি করি, এটাকে আমরা বলি হোয়াই অ্যানালাইসিস। হোয়াই অ্যানালাইসিসের মাধ্যমে আমরা রুট কজ অ্যানালাইসিস করি। এর বাইরে আরেকটা টেকনিক আছে যেটাকে আমরা বলি ফিশবোন অ্যানালাইসিস বা কজ এন্ড ইফেক্ট অ্যানালাইসিস অথবা ফিশবোন অ্যানালাইসিস। আমরা যখন প্রজেক্ট কোয়ালিটি ম্যানেজমেন্ট করব সেই কোয়ালিটি ম্যানেজমেন্টের মধ্যে আমরা এই ফিশবোন অ্যানালাইসিস এবং হোয়াই অ্যানালাইসিসটা আরো ডিটেলসে দেখবো ইনশাআল্লাহ। সো যখন আমরা এই প্রবলেমটা সলভ করে ফেললাম তখন আমরা টিমকে কংগ্রাচুলেট করে প্রজেক্টটাকে ক্লোজ করব। সো দেখেন, এই 1D 2D এইভাবে করে 8টা ডি আছে। 8টা ডি মানে 8টা স্টেপ। আবার আমরা অনেক সময় বলি 8 ডিসিপল, দ্যাটস ওয়াই এটাকে আমরা 8D মেথড বলি। সো পরীক্ষার হয়তো আমরা যেটা করতে পারি, আমরা একটা প্রবলেম আপনাদেরকে দিয়ে দিব, একটা প্রবলেম দিয়ে বলতে পারি যে এই প্রবলেমটা 8D এর মাধ্যমে সলিউশন করো, অথবা বলতে পারি যে এই প্রবলেমটা তোমরা পিডিসিএ মেথডের মাধ্যমে সলিউশন করো। সো এইটা হলো পরীক্ষায় আসতে পারে, অথবা এরকমও আসতে পারে যে রাইট শর্ট নোট অন পিডিসিএ অথবা 8D মেথড। সো কি বললাম, এখান থেকে কোশ্চেন আসতে পারে যে রাইট শর্ট নোট অন 8D অথবা পিডিসিএ সাইকেল, অথবা আসতে পারে একটা প্রবলেম আমি দিয়ে দিব আপনাদেরকে, দিয়ে বলবো যে এই প্রবলেমটা আপনারা 8D মেথডের মাধ্যমে সলিউশন করেন। সো এর বাইরে প্রজেক্ট ম্যানেজারের জন্য আরেকটা যেটা ইম্পর্টেন্ট পার্ট, সেটাকে আমরা বলতেছি কমিউনিকেশন। সো কমিউনিকেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট, কারণ আমরা যেটা বলছিলাম যে আপনি যখন আপনার স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করবেন, স্টেক হোল্ডাররা কিন্তু আপনার কাছে একটা কমিউনিকেশন চায়, প্রপার কমিউনিকেশন চায়। যেমন ধরেন কিছু স্টেক হোল্ডার যারা আছে, যেমন আপনার ইন্টারনাল স্টেক হোল্ডার যারা আছে, যে আপনার প্রজেক্ট টিম মেম্বার যারা আছে, তারা প্রতিদিনই আপনার কাছে আপডেট চাবে যে প্রজেক্টের কত দূর আছে, অথবা আপনি এজ এ প্রজেক্ট ম্যানেজার অথবা এজ এ প্রজেক্ট ইঞ্জিনিয়ার আপনার টিম মেম্বার যারা থাকবে তাদের কাছে কিন্তু আপনি প্রতিদিন একটা আউটপুট চাবেন যে কি রেজাল্ট আছে, সেই রেজাল্ট আমাকে দাও। যেমন ধরেন আমরা যখন কোথাও কথা বলি, আপনারা হয়তো গ্রামীণ ফোন অথবা রবির একটা কমিউনিকেশনের একটা অ্যাড দেখেছিলেন, যে মোবাইল ফোনে একটা ছেলে বলছে যে বাঁধ ভেঙে গেছে, যে কোনো একটা বাঁধ দেওয়া আছে, পানি অথবা বৃষ্টির কারণে প্রচন্ড পানির স্রোতে বাঁধ ভেঙে গেছে, তার বাবা শুনেছে দাঁত ভেঙে গেছে। সো এখন আমরা প্রজেক্টের ক্ষেত্রে যদি কমিউনিকেশন গুলো এইভাবে মেনটেন করি যে বাঁধ ভেঙে যাওয়ার জায়গায় দাঁত ভেঙে গেছে, তাহলে কিন্তু আসলে প্রপার কমিউনিকেশন হলো না। স্টেক হোল্ডার যারা থাকে তারা কিন্তু আপনার কাছ থেকে প্রপার কমিউনিকেশনটা আশা করে। প্রপার কমিউনিকেশনটা কিভাবে হয়, যেমন ধরেন আমরা নর্মালি একটা মেথড ফলো করি যেটাকে আমরা বলি 7 C's অফ কমিউনিকেশন। সো 7 C's অফ কমিউনিকেশনের মধ্যে প্রথম যে পার্টটা থাকে সেটাকে আমরা বলি ক্লিয়ার কমিউনিকেশন থাকতে হবে। ক্লিয়ার কমিউনিকেশনটা কি? আপনি
আপনার টিম মেম্বার অথবা স্টেক হোল্ডারদেরকে একটা ক্লিয়ার গাইডলাইন দিয়ে দিতে যাবেন যে আজকে সারাদিনে আপনি তার কাছ থেকে কি আশা করেন। যেমন আমরা যদি একটা কমিউনিকেশনের এক্সাম্পল দেখি, ধরেন আমরা যদি আপনাদের যে রুটিনটা আছে, ক্লাস রুটিনটা আছে, সেই ক্লাস রুটিনটাকে যদি আমরা একটু এক্সাম্পল হিসেবে ধরি যে এটা কমিউনিকেশন একটা ম্যাটেরিয়াল, কিভাবে এটা 7C কমিউনিকেশনটা ফলো করে। তো এখন আমরা যদি একটু সিম্পলি চিন্তা করি যে এই আপনাদের যে ক্লাস রুটিনটা আছে, এই ক্লাস রুটিন কিন্তু ওয়ান কাইন্ড অফ কমিউনিকেশন ম্যাটেরিয়াল। সো এই কমিউনিকেশন ম্যাটেরিয়াল কিন্তু ক্লিয়ার দেয়া আছে যে আপনার শনিবারে কি ক্লাস হবে, রবিবারে কি ক্লাস হবে, এবং সপ্তাহে কি ক্লাস হবে, কোন টাইমে কখন ক্লাস হবে, কোন টিচার ক্লাস নেবে, কোন সাবজেক্টের ক্লাস হবে, ইচ এন্ড এভরিথিং। ইভেন দেখেন তার মানে এখানে কিন্তু বলা আছে যে আসলে আরেকটা পার্ট হলো, দেখেন এই যে কমিউনিকেশনটা দেওয়া হয়, কমিউনিকেশনের উপরে কিন্তু লেখা থাকে যে দিস ইজ ফর ইউর ক্লাস রুটিন, এবং এটা দেখে কিন্তু আপনি ক্লিয়ারলি বুঝে যান। এখন চিন্তা করেন এরকম কমিউনিকেশন অথবা ক্লাস রুটিন যদি এরকম থাকতো, আপনাকে বলে দেওয়া আছে শুধুমাত্র টাইম, যে আজকে দিনে আপনাদের 5টা ক্লাস আছে, প্রত্যেকটা ক্লাস হচ্ছে 2 ঘন্টা 1 ঘন্টা করে, 5 ঘন্টায় 5টা ক্লাস হবে। আপনি জানেন না আসলে যে সকালবেলা এসে যে কোনটা আসলে কোন ক্লাস হবে। আপনি ক্লাসে 10টা থেকে 11টার সময় বসে আছেন, দেখলেন যে আপনাদের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড পড়ায় ওই টিচার আসলো, আগামীকালকে আসলেন দেখলেন যে আরেক ওই টাইমে আবার আরেক ভদ্রলোক আসছেন ক্লাস নেওয়ার জন্য, তৃতীয় দিন হয়তো আমি আসলাম আপনাদের ক্লাস নেওয়ার জন্য। সো এই ক্ষেত্রে হয় কি যে আপনার কমিউনিকেশনটা প্রপার হয় না। তো আপনি যখন প্রজেক্টের কমিউনিকেশন করবেন, তখন আপনার স্টেক হোল্ডার যারা আছে, যে আপনার স্পন্সর কি বলবে যে ঠিক আছে, তুমি প্রতি সপ্তাহে আমাদের ওভারঅল প্রজেক্টের একটা আপডেট দাও। সেটাকে প্রজেক্টের আপডেটের মধ্যে আমরা কি বলি, তুমি আমাকে একটা কস্ট পারফরমেন্স ইন্ডেক্স দেখাবা আর একটা শিডিউল পারফরমেন্স ইন্ডেক্স দেখাবা। এই দুইটা জিনিস তুমি আমাকে প্রতি সপ্তাহে পাঠাবা। এইটা দেখলে আমি বুঝবো যে তোমার প্রজেক্টের আপডেট কতটুকু আছে, আর কিছুই লাগবে না। তো আমরা এই দুইটা টার্ম একটু মনে রাখি, আমরা হয়তো সামনে এই টার্মগুলো শিখবো আরো ডিটেলসে। তারপরে সে হয়তো বলতে পারে যে তোমার এখানে কতটুকু ওয়েস্টেজ করতেছো, যে আমি তোমাকে প্রায় 700 মিটারের মতো তার দিলাম, কেবল দিলাম তোমার ওয়্যারিং এর জন্য, তুমি তার মধ্যে তো কতটুকু ওয়েস্টেজ করছো আমাকে একটু জানাও। তো এইটা হলো ক্লিয়ার যে আমি আসলে কি চাই। মেসেজটা আবার কনসাইজ হইতে হবে। কমিউনিকেশন যখন করবেন কনসাইজ করতে হবে। কিরকম দেখেন, আপনি ধরেন আপনাকে যদি আমি একটা কথা বলি যে আপনি আজকে দিনে যে সাবস্টেশনের কাজটা করছেন, আপনার কাজ হলো 10%, টোটাল প্রজেক্টের 10% কাজ আপনার করার কথা। এখন যদি আমি আপনাকে বলি যে প্রজেক্টের 10% কাজ করবেন আজকে, এখন আপনাকে যদি আমি প্রপারলি না বলি যে আসলে এই প্রজেক্টের কোন 10% কাজ করবেন, আপনি কি বুঝবেন না। সো এই কমিউনিকেশনটা করার আগে প্রথমে আপনার কিন্তু একটা প্রপার প্ল্যানিং দরকার। আপনি প্ল্যানিং অনুযায়ী চিন্তা করেছেন যে এখানে আজকে 10% কাজ বলতে আসলে আপনি কি বুঝতেছেন, কি কি কাজ করতে হবে এই 10% এর মধ্যে, সেটাকে কিন্তু ক্লিয়ারলি ডিফাইন করতে হবে। এই ক্লিয়ারটাকে আমরা বলতেছি হলো কমিউনিকেশন। যে এই 10% কাজের মধ্যে কি থাকবে, যে আপনার সাইট প্রিপারেশনের একটা কাজ থাকবে, আপনি হয়তো মেটাল স্ট্রাকচারের কাজগুলো করবেন, আপনি হয়তো সুইচ গিয়ার ইকুইপমেন্ট গুলো বসাবেন। এরপরে দেখেন কনসাইজ ইকুইপমেন্ট মানে হচ্ছে ক্লিয়ারলি বলে দিবেন যে এই কাজগুলো আপনি করতে চান আজকে। তার মধ্যে আপনার লোকজন আছে হয়তো 10 জন ম্যান পাওয়ার আছে, এই 10 জন ম্যান পাওয়ারের মধ্যে আপনি কাজ ভাগ করে দিলেন যে 2 জন কি করবেন, সুইচ গিয়ার নিয়ে কাজ করবেন, 5 জন কি কাজ করবেন, কেবলিং নিয়ে কাজ করবেন, আর 3 জন কি করবেন, সাইট প্রিপারেশন নিয়ে কাজ করবেন। একদম কনসাইজলি বলে দিলেন যে তোমরা এই কাজগুলা করে নিবা। এখন এই কাজগুলো যখন করবেন তার কাছে আবার একটা কনক্রিট ডিসিশন দিতে হবে। কনক্রিট ডিসিশনটা কি দেখেন, তার কমিউনিকেশনটা যদি থাকে যে তুমি 10% কাজ করবা এবং তোমরা পার্টিকুলারলি এই কাজটা করবা, এবং এই পার্টিকুলারলি কাজ করার পরে তোমাদেরকে কি করতে হবে, একদম ক্লিয়ার একটা মেসেজ থাকবে যে আমি তোমার কাছ থেকে সারাদিন পরে এসে এই রেজাল্টটা চাই। কি রেজাল্টটা চাই, যে তুমি এই কাজটা করেছো, তুমি আজকে 50 মিটার কেবলটা ইউজ করেছো, তুমি আজকে 5টা সুইচ গিয়ার বসিয়েছো, তুমি আজকে 2টা এলটি প্যানেল বসিয়েছো, তুমি একটা পিএফআই প্যানেল বসিয়েছো। একদম ক্লিয়ারলি কনক্রিট ভাবে বলে দিতে হবে যে আমি এই জিনিসটা তোমার কাছে চাই। এখন যদি বলা হয় এরকম যে আমি ক্লিয়ারলি বললাম যে একটা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যান বসাতে হবে এবং উদ্দেশ্যটা কি, যে আমার 10% কাজ আজকে ক্লোজ করতে চাই, এইটুকু বলে তাকে আমি খালাস করে ফেললাম। কিন্তু আমি তাকে বললাম না যে পিএফআই প্ল্যান যেটা আছে সেই পিএফআই প্ল্যান্টের ক্যাপাসিটিটা কত, যে আমাকে 250 কেভিএ অথবা 250 কে কিলো ভার আমার একটা পিএফআই প্ল্যান বসাতে হবে। একদম ক্লিয়ারলি কংক্রিটলি বলতে হবে, আদারওয়াইজ কিন্তু কমিউনিকেশন গ্যাপ হবে। তারপরে দেখেন এই কাজটা করার পরে সকালের বেলা আমি এই কাজটা বললাম, বলার পরে 1 ঘন্টা পরে বললাম যে না 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 250 না, আমার এখানে 300 কিলো ভারের একটা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যান্ট আছে। এখন কি হলো যে আপনি কি করলেন, আপনার এইখানে যারা
কেবলের ডিজাইনার আছে অথবা কেবল ক্যালকুলেশন যারা করে তারা কি করলো, এই 300 কিলো ভার 250 কিলো ভারের উপরে বেস করে পুরো কেবল যেগুলো আছে এনে কেটে টেটে সব সাইজ করে ফেললো। সাইজ টেস্ট করার পরে হয়তো তারা কেবলটা টানবে অথবা কানেকশনটা দিবে, কিন্তু আপনি হঠাৎ করে বলে ফেলেন যে না আমি ভুল করেছি 300 কিলো ভারের লাগবে। সেইটার জন্য দেখা গেল যে পরিমাণ আপনি কেবলগুলো ইউজ করেছেন, হাই টেনশন কেবলে যেহেতু জয়েন্ট দেওয়া যায় না, যা ইউজ কেটে ফেলেছেন সবগুলোই কিন্তু ওয়েস্টেজ হয়ে গেল। তার মানে দেখেন আপনি যাই করবেন না কেন আপনার কিন্তু সেটা কারেক্টলি করতে হবে। আবার দেখেন যে কাজটা করবো সেটা আমার একটা কোহারেন্টলি করতে হবে। কোহারেন্টলি কিভাবে, মানে কি একটার সাথে আরেকটা সামঞ্জস্যপূর্ণ থাকবে। কিভাবে দেখেন যে আমরা যখন একটা সাবস্টেশন বসাই তখন আমার কি থাকে, একটা এইচটি প্যানেল থাকে। এখন এইচটি প্যানেলে কাজ করার পরে আমার একটা ট্রান্সফরমার থাকে, এই ট্রান্সফরমারের পরে আমার এলটি প্যানেল যায়, এই এলটি প্যানেলের পরে আমার কি করতেছি, আমি একটা ধরেন ফিডার ইউজ করলাম, সেই ফিডার থেকে আমার কি হলো, লোড ডিস্ট্রিবিউশন গুলো হলো। এখন দেখেন আমি কি করলাম, প্রথমে এই এইচটি প্যানেলের অল্প একটু কাজ করলাম, ট্রান্সফরমার নিয়ে আসলাম, এলটি প্যানেলের একটু কাজ করলাম, দেখা গেল প্রতিদিন এখানে একটু কাজ করি, এখানে একটু কাজ করি, এখানে একটা কাজ করি, তাহলে দেখা গেল কোনোটাই আসলে আমার কাজ হচ্ছে না। কোনোটাই কাজ না করার কারণে আমাকে কিন্তু ফাইন্ড আউট করতে হবে যে আসলে একটা সিকোয়েন্স মেনটেন করতে হবে, যে আমি প্রথমে এই কাজটা কমপ্লিট করব, এই কাজটা যখন ক্লোজ হয়ে যাবে তখন এটা আর ধরবোই না, এটা কমপ্লিটলি ক্লোজ থাকবে। তারপর আমি এই কাজটা করব, এই কাজটা যখন ক্লোজ হয়ে যাবে তখন আমি এই কাজটা ধরবো। সো দেয়ার শুড বি কোহারেন্ট একটা মেসেজ থাকবে, যাতে করে কি হয় আপনি কিছু কাজ করার পরে একই কাজে 2-3 বার করে ম্যান পাওয়ার এঙ্গেজ করার না প্রয়োজন না হয়। যে একটা কাজকে আপনি এঙ্গেজ করবেন সেটা ক্লোজ হয়ে যাবে, মানে এটা ক্লোজ হয়ে যাবে, সেখানে আপনাকে আর কাজ করার অথবা মাল্টিপল ম্যান পাওয়ার অথবা মাল্টিপল টাস্ক অথবা কোনো কিছু এঙ্গেজ করার প্রয়োজন যাতে না হয়। এরপরে দেখেন আমাদের যে কাজগুলো করব, কাজগুলো কি করতে হবে, কমপ্লিট করতে হবে একদম। যে আপনি যে কাজটুকু করবেন, যে ভাই আপনি যে কতটুকু কাজ করবেন সেই কাজটা কমপ্লিট করে দিতে হবে, যে আপনি কিন্তু এই কাজটা A to Z সব কমপ্লিট করে দিতে হবে। ঠিক আছে, কিভাবে দেখেন, আপনি যখন সকালে একজন আপনার যারা টিম মেম্বার থাকবে তাদেরকে ব্রিফ করলেন যে তুমি কিন্তু আজকে এই কাজটুকু করবা, আর সে যদি প্রপারলি না বুঝলে কি হবে, সে দুপুরবেলা আপনার কাছে আবার আসবে, বিকালে আরেকবার আসবে। আপনি এতে করে কি হবে, যে আপনি যেভাবে প্ল্যান করছেন সেই কাজটাও করতে পারবেন না, পাশাপাশি সে যেহেতু বারবার আসতেছে তার মানে সে প্রপারলি কাজটা না বোঝার কারণে সে কিন্তু প্রপারলি কাজটা অথবা কাজটা ঠিক মতো ডেলিভার করতে পারবে না, ইভেন কাজটা ভুল হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে। তো এখন দেখা গেল যে আপনি এইচটি প্যানেল করতে বলছেন সে ওইটুকু বুঝে গেল, ট্রান্সফরমার বসাইতে বলছেন সেটুকু ভুলে গেল, অথবা এলটি প্যানেল বসাচ্ছেন সেই কাজটা সে কমপ্লিটলি বুঝে নেয়, সে হয়তো একটু উল্টাপাল্টা করে ফেললো। বাট যখন আপনি একটু সামান্য উল্টাপাল্টা হয়ে যাবে কাজের মধ্যে, কমিউনিকেশনের মধ্যে, সে কমপ্লিটলি কাজটা বুঝবে না, তখন কিন্তু দেয়ার শুড বি এ চান্স অফ রিওয়ার্ক, এবং রিওয়ার্ক মানে কিন্তু এক্সপেন্স এবং শিডিউল মিসম্যানেজমেন্ট। এবং ফাইনালি আপনি যখন কমিউনিকেশন গুলো করবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই কার্টেসি মেনটেন করতে হবে। কার্টেসিটা মানে কি, ধরেন যার যতটুকু সম্মান তাকে সেটুকু সম্মান দিয়ে আপনাকে মেনটেন করতে হবে। কিরকম দেখেন, যে আপনি হয়তো একজনের সাথে খুব উচ্চ গলায় খুব রাগান্বিত ভাষায় কথাগুলো বলতেছেন, যখন আপনি রাগান্বিত ভাষায় কথা বলতেছেন দেখা গেল যে আপনি যে কথাগুলো বলতেছেন সেই কথার মধ্যে হয়তো আপনি ফুল মেসেজ যেটা দিতে যাচ্ছেন সেটা হয়তো এনশিওর করতে পারতেছেন না, এবং যে শুনতেছে সেও হয়তো প্রপারলি যেটুকু রিসিভ করার কথা সেটুকু রিসিভ করতে পারছে না। সো এই কার্টেসি পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি যখন এই পোলাইটলি এবং খুব কার্টেসিয়াস খুব ভদ্রভাবে উপরের এই 6টা কাজ কমপ্লিট করবেন তখন কিন্তু বাই ডিফল্ট আপনার যে প্রপার যে কমিউনিকেশনটা আছে সেটা মেনটেন হবে। কমিউনিকেশন কিন্তু এখানে খুব ভাইটাল পার্ট, কারণ আপনি যেটা বোঝাইতে চাচ্ছেন সেটা যখন অ্যাকচুয়ালি কাজটা কমপ্লিট হবে তখনই কিন্তু প্রপারলি বলতে পারবেন যে আপনার এখানে কাজটা ক্লোজ হয়েছে। সো আশা করি কমিউনিকেশন নিয়ে কারো কোনো প্রবলেম নাই, যদি থাকে কোশ্চেন করতে পারেন, আদারওয়াইজ আমরা সামনে চলে যাব। আচ্ছা, আমরা এখানে আরেকটা জিনিস যেটা শিখবো প্রজেক্ট ম্যানেজারের জন্য, প্রজেক্ট ম্যানেজার আরাফাত বলেন। স্যার আমাদের এইখানে তো স্যার একটু মানে মফস্বল এলাকা স্যার, আর হচ্ছে অনেক হল কেন্দ্রিক আর কি স্যার, এবং আশপাশের দোকানগুলাও শীতের কারণে খুব আগেই ক্লোজ করে ফেলে স্যার, হচ্ছে 10টা অলমোস্ট ক্লোজিং স্যার, তো হচ্ছে খাবার পাবো না রাত্রে, যদি একটু স্যার আচ্ছা আমরা 10টা-15-এর মধ্যে ছেড়ে দিব, ঠিক আছে? ঠিক আছে ধন্যবাদ। আচ্ছা, আমরা লিডারশিপ নিয়ে যে কথাটা বলতেছিলাম, লিডারশিপ নিয়ে প্রজেক্ট ম্যানেজার মেইন পার্টটা হলো লিডারশিপ তাকে এনশিওর করতে হবে। লিডারশিপের মেইন কাজ কিন্তু হচ্ছে আপনার যে পিপলকে ইনফ্লুয়েন্স করা এবং পিপলকে দিয়ে কাজ করিয়ে নেওয়া। সো পিপলকে নিয়ে যখন কাজ করিয়ে নিতে পারবেন, এখানে আমরা 3টা জিনিস আলোচনা করি, যে একটা লিডারের মধ্যে
লিডারশিপের মধ্যে 5টা লেভেল অফ লিডারশিপ আছে। তো 5টা লেভেল অফ লিডারশিপটা কিরকম দেখেন, আমরা যদি এটাকে বলি, 1 নাম্বার লিডার হচ্ছে যে শুধুমাত্র একটা পজিশন পেয়েছে যে আমি প্রজেক্ট ম্যানেজার, সে কাজ টাজ কিছুই জানে না, প্রজেক্ট ম্যানেজার পজিশন নিয়ে বসে আছে, সে চিন্তা করে এই তার পজিশনের ভয়ে সবাই তাকে ফলো করে। এটাকে আমরা বলি হচ্ছে লেভেল, একদম লোয়ার লেভেল অফ লিডারশিপ অথবা লেভেল 1 লিডারশিপ। যে আপনি একটা প্রজেক্ট ম্যানেজার পোস্ট পেয়েছেন, ঠিক আছে, দ্যাটস ফাইন, সবাই আপনাকে মানতে বাধ্য, আপনাকে পছন্দ করুক, আপনি কাজ পারেন কিংবা না পারেন, আপনাকে ম্যানেজ করতে বাধ্য। লেভেল 2 লিডারশিপ হচ্ছে যে আপনি যখন কাজ করতে যাবেন, লেভেল 2 লিডারশিপের মধ্যে আসে যে আপনি 360 ডিগ্রি রিলেশন মেনটেন করতে পারেন। 360 ডিগ্রি রিলেশনটা কি জিনিস? যেমন ধরেন আপনি এই সেন্টারে আছেন, আপনি যদি এই সেন্টারে থাকেন, এই পিয়ার লেভেল হচ্ছে আপনার বন্ধু বান্ধব, আপনার সহকর্মী, তারা হচ্ছে পিয়ার লেভেল, মানে আপনার সমসাময়িক যারা আছে। আপনার উপরে যারা আছে আপনার সিনিয়র, আপনার নিচে যারা আছে তারা হচ্ছে জুনিয়র। সো লিডার হচ্ছে তারাই যে আপনি আছেন এইখানে, কিন্তু আপনার এই 360 ডিগ্রি যে মানে সম্পর্কটা আছে, সেই লিডার সম্পর্কটা আপনি মেনটেন করতে পারেন। তার মানে আপনার যারা বন্ধু বান্ধব তাদের সাথে আপনার সম্পর্ক ভালো, আপনি যারা সিনিয়র তাদের সাথে আপনি সম্পর্ক ভালো মেনটেন করতে পারেন, এবং যারা জুনিয়র আছেন তাদেরকে দিয়েও আপনি কাজ করিয়ে নিতে পারেন। সো এখানে 3 লেয়ার্স, যারা এই 360 ডিগ্রি রিলেশনশিপ মেনটেন করতে পারে তারা হচ্ছে প্রপার লিডারশিপের লেভেল 2 মেনটেন করে। এখন দেখেন, 1 নাম্বার হচ্ছে পজিশনাল পাওয়ার, 2 নাম্বার হচ্ছে 360 ডিগ্রি লিডারশিপ, 3 নাম্বার লেভেল হচ্ছে ধরেন আপনি লিডার, আপনি পজিশনাল পাওয়ার আছে, আপনি খুব ভালো রিলেশনশিপ মেনটেন করতে পারেন, কিন্তু আপনি রেজাল্ট দিতে পারেন না ভালো মতো। দেখেন যে আপনি কথা বলেন সবই আছে, কিন্তু আপনি রেজাল্ট পারেন না, অন টাইমে ডেলিভারি দেন না, ঠিক মতো খরচ করতে পারেন না, আপনি সবসময় প্রজেক্টে ডিলে হন। তার মানে আপনার 1-2 আছে, কিন্তু 3 নাম্বার লিডার লেভেলে যদি যেতে চান তাহলে অবশ্যই কি করতে হবে, আপনাকে প্রোডাক্টিভ হতে হবে, যে আপনার কথা এবং কাজের মধ্যে মিল থাকতে হবে, যেটাকে আমরা বলতেছি প্রোডাক্টিভ। লেভেল 4 হচ্ছে সাবঅর্ডিনেট ডেভেলপ করা। সে ধরেন আপনি একজন লিডার, আপনি আজকে আপনার যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টের সাইটে নাই, অথবা প্রজেক্ট নিয়ে যে কাজ করতেছে সেই প্রজেক্টটা আপনি আজকে নাই, কিন্তু আপনি যদি না যান, যদি আপনার কাজ বন্ধ হয়ে থাকে এবং আপনি যদি আপনার কোনো সাবঅর্ডিনেট অথবা আপনার রিপ্লেসমেন্ট ক্রিয়েট করতে না পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। ধরেন আপনি আজকে ছুটিতে আছেন কিন্তু আপনার কাজ বন্ধ হয়ে আছে, কারণ আপনি কাউকে তৈরি করেন নাই। তার মানে আপনি আপনার রিপ্লেসমেন্ট কাউকে তৈরি করছেন না, আপনার সাবঅর্ডিনেট তৈরি করছেন না, কাউকে নেক্সট লিডার তৈরি করছেন না। সো যারা এই নেক্সট লেভেলের লিডার তৈরি করতে পারে, সেই লিডারটা হচ্ছে লেভেল 4 লিডারশিপ হয়। আর 5th লেভেলের লিডারশিপ যেটা আছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে রেসপেক্ট থেকে আসে। যে অনেক লোক আছে দেখবেন যে এই লোকটাকে দেখলেই মনে হয় ও একজন লিডার, এবং ওকে দেখবেন রেসপেক্ট করতে ইচ্ছা করে, মন থেকে একটা ভালোবাসা ক্রিয়েট হয় লোকটার প্রতি। সো এইটাকে আমরা বলতেছি লেভেল 1 থেকে লেভেল 5 অফ লিডারশিপ। সো লিডারশিপের কাজ হচ্ছে আমাদের ইনফ্লুয়েন্স করা, আরেকজনকে দিয়ে কাজ বের করে নিয়ে আসা। কেউ যদি এই লেভেল 5 এর মধ্যে থাকে, তাকে সবাই রেসপেক্টের কারণেই কাজ করে, তার হয়ে কাজ করে দিবে, তাকে কিন্তু আর কোনো প্রবলেমের মধ্যে পড়তে হবে না। সো এই জন্য আমাদের অবশ্যই টার্গেট থাকা উচিত লেভেল 5 অ্যাচিভ করা, এবং লেভেল 5 এর জন্য আমাদেরকে কি করতে হবে, লেভেল 1 থেকে লেভেল 5 পর্যন্ত কিন্তু যেতে হয় স্টেপ বাই স্টেপ। সো আমরা সবাই লেভেল 5 লিডার হওয়ার জন্য চেষ্টা করব। এর বাইরে আরেকটা পার্ট যেটা আছে সেটা হলো ইমোশনাল ইন্টেলিজেন্স। ইমোশনাল ইন্টেলিজেন্সটা আসলে কি জিনিস? সো ইমোশনাল ইন্টেলিজেন্স যদি আমরা চিন্তা করি, ইমোশনাল ইন্টেলিজেন্সটা হচ্ছে যে ধরেন 5টা স্টেপ আছে। যেমন আপনি কোন একটা কাজ করতে গেলেন, দেখা গেল যে আপনার খুব মেজাজ খারাপ অবস্থায় আছে, কেউ আপনাকে একটা কথা বললে আপনি হঠাৎ করে রেগে গেলেন, রেগে যাওয়ার পরে এমন একটা কথা বলে ফেললেন, দেখা গেল যে আসলে যে কথাটা বলছেন খুব মানে হার্ডি, কাউকে খুব মনে কষ্ট দেওয়ার মতো একটা কথা বলেছেন। তো সেই কথাটা আসলে আপনার ইমোশনের কারণে, আপনি আসলে ওই লেভেলের হয়তো লোক না। এই জন্যই সেটাকে বলতেছে হলো যে আপনার নিজের ইমোশনটাকে যদি কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনি আশপাশে সবাইকে কন্ট্রোল করতে পারেন। আর যদি আপনি নিজের ইমোশন কন্ট্রোল করতে না পারেন, তাহলে দেখা গেল যে আপনি আশপাশের মানুষগুলোকে কন্ট্রোল করতে আসলে পারবেন না। সো ইমোশনাল ইন্টেলিজেন্সের জন্য প্রথম যে দরকার, ড্যানিয়েল গোল্ডম্যান, উনিও হচ্ছে আমেরিকান একজন সাইকোলজিস্ট, বহু বছর ধরে মনোবিজ্ঞানীর উপরে গবেষণা করে উনি 5টা কি কম্পোনেন্ট তৈরি বলেছেন, যে এই 5টা কি কম্পোনেন্ট যদি আপনি ফলো করেন, তাহলে আপনি ভালো লেভেলের ইমোশনাল ইন্টেলিজেন্টলি একজন লিডার প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করতেন। ফার্স্ট কি, সেলফ অ্যাওয়ারনেস। সেলফ অ্যাওয়ারনেসটা কি, যে আপনি চিন্তা করে দেখবেন যে কোন কোন জিনিসগুলো আপনার ইমোশনকে দুর্বল করে, কি করলে আপনি রেগে যান, কি করলে আপনার ইমোশনাল হয়ে পড়েন, কি করলে আপনার মন খারাপ হয়, কি করলে আপনি খুশি থাকেন, এই জিনিসগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে। এখন দেখেন, এই ফাইন্ড আউট করার পরে আপনি যখন বুঝবেন যে কোন একটা কাজ যখন করতে গেছেন, আপনি হয়তো রেগে গেলেন, আপনি হয়তো ইমোশনাল হয়ে পড়লেন, আপনি খুব খুশির মধ্যে পড়লেন, কিন্তু আসলে ওই টাইমে আপনার খুশি হওয়া উচিত না।
সো ওই সময়টার মধ্যে আপনাকে মেনটেন জানতে হবে যে আসলে এই সিচুয়েশনটা যেহেতু এইরকম, আমাকে কিন্তু নিজেকে কন্ট্রোল করতে হবে। আমি যদি নিজেকে অ্যাওয়ার থাকি যে কখন আমি রেগে যাই, কখন আমি ইমোশনাল হয়ে পড়ি, সেই জিনিসটা যখন জানি, সিচুয়েশনটা অ্যারাইজ করলে আমি কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারবো। আমি রাখবো না, আমি হয়তো ইমোশনাল হব না। তো যখন আমি ধরেন এরকম 10টা কেস হলো সারা দিনে, যে 10টা কেসের মধ্যে আমার রাগ করে যাওয়ার কথা অথবা আমার স্যাড হয়ে যাওয়ার কথা, আমি এই সেলফ মোটিভেশন যে পার্টটা আছে সেটা হলো আমি নিজেকে রেটিং দিব যে আজকে 10টা কাজের মধ্যে আমি 8টার জায়গাতে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি। সো এই 8টা জায়গায় যদি নিজেকে কন্ট্রোল করতে পারি, তার মানে কিন্তু আমি 80% ক্ষেত্রে সফল হয়েছি। সো আমি ডে বাই ডে ইমপ্রুভ করার চেষ্টা করবো, নোট নিতে চেষ্টা করবো যে আসলে কিভাবে এই জায়গাগুলোকে ইমপ্রুভ করা যায়। এরপর আসতেছে এমপ্যাথি। যখন আমি এই নিজেকে কন্ট্রোল করতে পারলাম, তাহলে যখন অন্য আরেকজন আমার উপরে কোনো কিছু কন্ট্রোল করার চেষ্টা করবে অথবা আমার উপর রাগ করবে, আমার উপর একটা মেজাজ দেখাবে অথবা আমি কার উপর মেজাজ দেখাবো, সেই সুযোগ কিন্তু আর নাই। যেমন আমি তখন কি করব, আরেকজনকে কন্ট্রোল করতে পারবো। সো আরেকজনকে যখন আমি সহমর্মিতা দেখাবো, আরেকজনের ধরেন এইখানে রেগে যাওয়ার কথা, কিন্তু আমি কি করলাম, রেগে না গিয়ে তাকে কি করলাম, তাকে একটু সফট কর্নার দিলাম যে না ঠিক আছে রাখবো না, তুমি ঠিকঠাক মতো হয়তো কাজটা করতে পারো। সো তাকে আমি সহমর্মিতা জানালাম। তার হয়তো কোনো একটা আপসেট মাইন্ড আছে, তাকে আমি একটু সান্ত্বনা দিলাম। সে হয়তো রেগে আছে, তাকে একটু ঠান্ডা করলাম। যখন এইটাকে বলা হচ্ছে সহমর্মিতা, যখন এটা করতে পারবো তখন কি করব, তার যে ইমোশনটা আছে সেটাকে কন্ট্রোল করে তাকে আমার পক্ষে নিয়ে কাজ করাতে পারবো। তো এটাকে বলতেছে হলো ইমোশনাল ইন্টেলিজেন্স, যে আগে নিজেকে কন্ট্রোল করতে হবে যাতে করে যে কোনো সিচুয়েশনে নিজেকে হ্যান্ডেল করতে পারি, এবং এই হ্যান্ডেলিং করে যখন আরেকজনকে আমি তার ইমোশন গুলাকে যখন আমি কন্ট্রোল করতে পারবো, তাকে কিন্তু আমার নিজের জন্য কাজ করাতে পারবো। সো যারা ভালো লিডারশিপ কোয়ালিটি মেনটেন করতে হবে যাদের জন্য, তাদেরকে কিন্তু অবশ্যই ইমোশনাল ইন্টেলিজেন্স হইতে হবে। পাশাপাশি লাস্ট আরেকটা যে জিনিস দরকার প্রজেক্ট ম্যানেজারের ক্ষেত্রে, যেহেতু প্রজেক্ট ম্যানেজারকে প্রত্যেকটা জায়গাতেই কন্টিনিউয়াস একটা করে কি করতে হবে, চ্যালেঞ্জ নিতে হবে। যে কোনো চ্যালেঞ্জিং সিচুয়েশনে কিন্তু লিডারকে ডিসিশন নিতে হবে, ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হবে। এবং কারণ একটা প্রজেক্টে যখন কাজ করবেন, যে কোনো রকম হার্ডেলস আসবে, সেই হার্ডেলস এর মধ্যে আপনি যদি ভালো ডিসিশন মেকার না হন, তাহলে কিন্তু আপনি বারবার ফেল করবেন। সো আপনি যাতে ভালো ফেল না করেন, ভালো প্রজেক্ট ম্যানেজার হন, সেই জন্য আপনাকে ভালো ডিসিশন মেকিং করতে হবে। সো ভালো ডিসিশন মেকিং এর জন্য প্রথমে যেটা করতে হয়, আপনি কখন ডিসিশন নেন, যখন কোনো একটা মাল্টিপল অপশনস থাকে, যখন আপনি কোনো প্রবলেমে পড়ে, তখন কিন্তু আপনাকে ডিসিশন নিতে হয়, হয় এটা অথবা সেটা, 3-4টা অপশন থেকে বেস্ট অপশনটা আপনাকে নিতে হয়। সো এখন দেখেন, এই যে যখন আমরা প্রজেক্ট ম্যানেজার হিসেবে কোনো একটা প্রবলেম সলভ করতে যাব, তখন আমরা কি করব, প্রথমে ধরলাম কোনো একটা প্রবলেম আইডেন্টিফাই করব। আইডেন্টিফাই করার পরে তখন কি করব, আমরা বিভিন্ন ডিসিশন ক্রাইটেরিয়া নিব। ধরেন আপনি কোনো একটা জিনিস কিনতে চান, ধরেন আপনি একটা ট্রান্সফর্মার কিনবেন। ট্রান্সফর্মার কেনার জন্য আপনার হাতে মেইন টার্গেট কি, যে আপনার ট্রান্সফর্মারের ক্ষেত্রে ইন্টারনাল রেজিস্ট্যান্স যেটা আছে, সেই ইন্টারনাল রেজিস্ট্যান্সটা আপনার কম হইতে হবে। আপনার যে লাইফ সাইকেল যেটা আছে, লাইফ সাইকেলটা আপনার হয়তো 20 বছর হইতে হবে। আপনার ট্রান্সফর্মার যে অয়েলটা আছে, অয়েলের লাইফ হয়তো 1 বছর হইতে হবে। প্রতি 1 বছর পর হয়তো আপনি অয়েলটা চেঞ্জ করতে পারেন। সো এরপরে যেটা আসতেছে, আপনি ওয়েট দিলেন, যে এই যে 3টা ক্রাইটেরিয়া বললাম, এই 3টা ক্রাইটেরিয়ার মধ্যে ইন্টারনাল রেজিস্ট্যান্সকে 30% দিলেন, আপনি লাইফ সাইকেলকে দিলেন 30%, আর 40% দিলেন ট্রান্সফর্মার অয়েলের ক্ষেত্রে। যেহেতু প্রচুর একটা কস্টিং যায় অয়েলের জন্য, সেই অয়েলটা যাতে প্রপারলি খুব লং টাইমের হয়, সেটা যাতে আপনি 40% ওয়েট দিলেন। ওয়েট দেওয়ার পরে আপনি কি করলেন, অল্টারনেটিভ দিলেন, যে বাজারে হয়তো 4টা কোম্পানি আছে, এই 4টা কোম্পানি আপনাকে হয়তো ট্রান্সফর্মারের এই সাপ্লাইটা দিবে। তো আপনি তাদেরকে নিয়ে আসলেন, এনে এই 3টা ক্রাইটেরিয়ার উপর বেস করে আপনি তাদেরকে জাজ করলেন। জাজ করার পরে দেখা গেল যে আপনি এই 4টার মধ্যে থেকে এই 3টা ক্রাইটেরিয়ার উপর বেস করে একজনকে সিলেক্ট করলেন, যে এই সাপ্লায়ারকে আমি নিতে চাই অথবা এই ট্রান্সফর্মারটা কিনতে চাই। তারপরে আমি কি করলাম, এই একটা ট্রান্সফর্মার কিনে আমি কি করলাম, আমার ইউজ করে দেখলাম যে আসলে আমি যে ডিসিশনটা নিছি সেই ডিসিশনটা ঠিকঠাক আছে কিনা। সো ওভারঅল তার মানে যে কোনো প্রবলেম আইডেন্টিফাই করে আমি কয়েকটা প্যারামিটার নিব, যে প্যারামিটারের উপর বেস করে আমি ডিসিশনটা নিতে চাই। এবং এই প্যারামিটারের মধ্যে সবগুলো হচ্ছে সমানভাবে গুরুত্বপূর্ণ না, যেটা যত গুরুত্বপূর্ণ তাকে আমি ততটুকু বেশি ওয়েট দিব। দেওয়ার পরে এই যে ক্রাইটেরিয়ার উপর বেস করে আমাকে বাজারে অ্যাভেলেবল কয়টা সাপ্লায়ার আছে অথবা বাজারে কয়টা অ্যাভেলেবল সোর্স আছে সেটা ফাইন্ড আউট করে, এই ক্রাইটেরিয়ার উপর বেস করে আমি এগুলোকে অ্যানালাইজ করে যেটা সবচেয়ে বেস্ট রেজাল্ট দিবে সেটাকে আমি সিলেক্ট করে আমি সেটা ইনস্টল করে আমি দেখতে থাকবো যে আসলে রেজাল্টটা কেমন আসে। সো আমরা ওভারঅল যদি চিন্তা করি, আমাদের ক্লাসে প্রজেক্ট ম্যানেজারের যে কোয়ালিটি গুলো আছে সেটাই আমরা আজকের ক্লাসে দেখাতে চেয়েছি। সেখান থেকে বেসিক্যালি যেটা বললাম, যে কোশ্চেন আসতে পারে শর্ট নোট হন, এখানে 10টা পার্ট আছে।
আমরা এই দুইটা পড়ি নাই, তো 6 এবং 7 এই দুইটা হয়তো দরকার নাই। বাকি যে 8টা থাকবে, এই 8টা থেকে শর্ট নোট লিখতে দেওয়া হতে পারে, অথবা যে কোনো একটা প্রজেক্ট দিয়ে আমরা বলতে পারি, অথবা একটা সিনারিও দিয়ে বলতে পারি যে এই সিনারিওতে তুমি অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজমেন্টের ইমোশনাল ইন্টেলিজেন্সের কোয়ালিটিটা ফলো করে একটা তোমার রেসপন্সটা দেখাও, অথবা এই সিচুয়েশন থেকে তুমি তোমার ডিসিশন মেকিং স্কিলটা দেখাও একটা সিচুয়েশন দিয়ে। আবু সুফিয়ান জি বলেন। আমাদের কোর্সের সবগুলোই হচ্ছে কগনিটিভ লেভেল 3। সো আমরা একটু ক্লাসগুলো মনোযোগ দিয়ে পড়বো। আমরা যে এক্সাম্পল গুলো বলছি রিলেটেড, সেই এক্সাম্পলের উপর বেস করে হয়তো আপনাদেরকে একটা সিনারিও দিয়ে দিব আমি। সিনারিও বেস কিন্তু আপনাদেরকে অ্যান্সার গুলো করতে হবে, ঠিক আছে? বোঝাতে পেরেছি? জি সামান্তা ইসলাম বলেন। স্যার আমার এখানে মাঝে কারেন্ট চলে গেছিল, যদি আমি প্রথম থেকে ক্লাস করতেছি, যদি অ্যাটেন্ডেন্সটা একটু দিতেন। আচ্ছা আচ্ছা, আমরা আমাদের ক্লাসটা এখন ক্লোজ করব।